হ্যাঁ, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার একে পাঠিয়ে দিলেন। আমার শালা ছিল, ও নাইট করে ঘুমোচ্ছিল। আচ্ছা আচ্ছা, ও ভালো হয়েছে। ওর মা গিয়ে ওকে তুলে পাঠিয়েছে। আমি বললাম, আমি জানতাম যে ও আছে, কিন্তু নাইট করে এসছে তো, হ্যাঁ নাইট আর মর্নিং করে ঢুকেছে বাড়িতে, হ্যাঁ, তারপরে আচ্ছা ওকে আচ্ছা। পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, গেছে যখন গেছে। হ্যাঁ, এখন শুরু করো। বিষয়টা হচ্ছে, আপনার প্রশ্নটা ছিল পৃথিবীর কি প্রাণ আছে, মানে পৃথিবী কি কনসাস, চেতনা আছে? এখন এই প্রশ্নটা আহ, যদি আপনি না, আমাদের সঠিক আমাদের সঠিক সাথে মানে উত্তর চান, মানুষের তাহলে আছে সাথে বলতে হবে। এবার জগদীশ যদি বলে বোসও কি তো করে, আবিষ্কার। হ্যাঁ, এক মিনিট, জগদীশ বোস, আমরা সেই দিকে ঢুকবো না, ঢুকতে চাই না, তাহলে আমাদের আসল আলোচনাটার দিকে আমরা যেতে পারবো না। মানে আচ্ছা, বস্তুরও প্রাণ আছে, বস্তুরও প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে। না না, আমি হ্যাঁ, আমি সেই অর্থে এইবার আমি সেই অর্থে পৃথিবীরও সেই হিসাবে একসময় প্রাণ ছিল, কিন্তু মানুষের তো তখন আবিষ্কার হয়নি। আমাদের আলোচনা মানুষকে নিয়ে, ঠিক কথা, মানুষ সমাজ ব্যবস্থাটা কি করে পাল্টাবে। ঠিক কথা, হ্যাঁ, ঠিক কথা। এই এই অর্থে পৃথিবীতে যা কিছু আছে সেটা তো পৃথিবী, তাকেই পৃথিবী বলছি। এখানে মানুষ বা চেতনা ছাড়া পৃথিবী তো আমরা কল্পনা করতে পারি না। যেমন অন্য কোনো গ্রহ, মঙ্গল গ্রহ, হ্যাঁ, সেখানে সেখানে যদি কোনো প্রাণের সন্ধান পাই আমরা, তাহলে সেটা হ্যাঁ, বলবো কি, যে মঙ্গলে প্রাণ আছে, তাই না? হ্যাঁ, 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 তো আমরা এখানে যদি বলি তাহলে পৃথিবীতে প্রাণ আছে, এটা বলতে পারি। তাহলে পৃথিবীর প্রাণ নেই, পৃথিবী একটি জড়, কিন্তু পৃথিবীতে প্রাণ আছে, এটা আহ, বিষয়। এবারে যে প্রাণ ধারণ করার, মানে কনসাস ধারণ করার জন্য কোনো একটা বস্তু লাগে, মানে আমরা তো বডি, মানে এটা যদি দেখেন, তাহলে মানুষ একটি কনসাস প্রাণী, চেতন সত্তা। সে একটি শরীরের মধ্যে তার সমস্ত অ্যাক্টিভিটিস করে, মানে আমাদের ইনস্ট্রুমেন্ট, পঞ্চেন্দ্রিয় দিয়ে আমরা জ্ঞান সংগ্রহ করি। আর হ্যাঁ, এইগুলো তো আমরা সবাই জানি, যে আমাদের পঞ্চকর্ম, যে কর্মেন্দ্রিয় আছে, তার মধ্য দিয়ে আমরা কার্যকলাপ করি। এবং সবকিছুই আমি, যে যাকে আমরা দেখি না, মানে আমি মানে শরীর সহ ওই সত্তা, এমন নয় যে চেতনা আলাদা করে আমার ভেতরে কোথাও গিয়ে বসে আছে। আমি আছি তাই সে আছে, সে আছে বলেই আমি জীবিত বলে আহ, সমস্ত কিছু হচ্ছে, এই না স্যার, বুঝতে হ্যাঁ। পারছেন? আমি বলতে মানে চেতনা যেহেতু আলোচনাটা আসলো, হ্যাঁ, হ্যাঁ, তাহলে বস্তু আগে না চেতনা, চেতনা আগে না বস্তু, বস্তু চেতনাকে নিয়ন্ত্রণ করে না চেতনা বস্তুকে নিয়ন্ত্রণ করে ভাবায়। এই যে মানুষের ভিতরে এই যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, হ্যাঁ, দ্বন্দ্ব, এইটার তো আমরা মোটামুটি জেনেই গেছি যে যদি আপনি মানেন আর কি, যে বস্তু ও মানুষের চেতনাকে ভাবাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এবার মানুষের সেই ঠিকই আছে। চেতনার মধ্যে মহাচেতনা, মানে ওই আপনি যেটা বললেন কি, আত্মা, আত্মা, হ্যাঁ, পরমাত্মা, পরমাত্মা, আবার পরমাত্মা, ওই দিকে যেতে চাইছেন এক্ষুনি। যদি প্রয়োজন হয় তাহলে ঢুকবো। আমার কথা হচ্ছে এই যে সিস্টেমটা পাল্টানো, হ্যাঁ, আমাদের আলোচনা, আমাদের আলোচনা সিস্টেম পাল্টানো। এবার আপনি বললেন যে আমরা মাঝভাগের মতন ওই দুটো শ্রেণী, একটা শ্রেণী অপরকে শত্রু মনে করবে, তার জন্য একটা সংঘর্ষ হবে, রক্তক্ষয়ী, ওই ধরনের কার্যের মধ্যে এই দর্শনটা যাচ্ছে না। একটা ভালো পথ যেখানে এত রক্ত, মারামারি, হানাহানি থাকবে না, অথচ সুন্দর একটা ব্যবস্থা তৈরি হবে। এবার এইটা আপনি কি প্রক্রিয়ায় করবেন, কারণ ওই প্রক্রিয়ায় তো ওটা হয়, ওটা বোঝাই গেছে, রক্তপাত খুনাখুনি হয়। হ্যাঁ, এবার এইটা কি প্রক্রিয়ায় আপনাদের হ্যাঁ, দর্শনে ওইটা বলতে গিয়ে আমি স্যার, আমি আমি একটু আমি একটু ইন্টারাপ্ট করছি। একদম একদম। সেই প্রক্রিয়াটা নিয়ে ব্যবস্থা প্রতিষ্ঠার যে প্রক্রিয়াটা, ব্যবস্থাটাই যদিও আমাদেরও ব্যবস্থাটাই মূল উদ্দেশ্য। কারণ সেই শোষণহীন বা এই স্বতন্ত্র স্বাধীন মানুষের জীবন সবাই বাঁচতে পারবে, সেই ব্যবস্থাটা নির্মাণ হলেই সব সমস্যা মিটে যাবে, এটা আমরা বুঝতে পেরেছি এবং সেটাই আমাদের মূল লক্ষ্য। কিন্তু যেহেতু দর্শনের কথাটা খানিকটা এসেছে, ফলে আমি
সংক্ষেপে আমি বলে দিই যে কোথায় দর্শনের দিক থেকে কোথায় মূল পার্থক্যটা আছে, যে সেটা সংক্ষেপে একদম ছোট্ট করেই হয়ে যাবে। সেটা হচ্ছে যে হ্যাঁ। মার্কস বলেছে যে জগতের জগৎ উৎপত্তির যে মূল যে ম্যাটার, যে বস্তুর কথা বলেছে, হুম, সেখানে শুধু বস্তুই রয়েছে, মানে বস্তু থেকেই প্রাণ চেতনা সবকিছু ক্রমান্বয়ে সৃষ্টি হয়েছে, বিকাশের ধারায় যেরকম হুম, হয়, তাই না? হুম, একটা হুম, পর্যায়ে এসে হুম, প্রাণের উদ্ভব হয়েছে বা চেতনা হুম, এসেছে। কিন্তু সম্পূর্ণ আমরা যে দর্শন দিয়েছে প্রেমজিৎজি, আমরা যে দর্শনটা বলছি সেখানে আছে এটা যে সৃষ্টির মূল যে তত্ত্ব, বা আমরা পরমাত্মা বলতে পারি, পরম ব্রহ্ম বলতে পারি, যে অনেক নাম আছে, যে মূল যে ম্যাটার সেখানে চেতনাও আছে, বস্তুও আছে। দুটো দুটো পরস্পরের পরিপূরক, মানে দুটো একসঙ্গে আছে মূল তত্ত্বে। আর মার্কস যে দর্শন বলছে যে না, সেখানে শুধু বস্তু আছে, চেতনা পরে এসেছে, মানে বস্তুর ক্রমান্বয়ে বিকাশের ফলে পরে এসেছে। কিন্তু আমরা যেটা বলছি সেই মূল তত্ত্বের মধ্যেই চেতনাও আছে, বস্তুও আছে। এইটা হ্যাঁ, হচ্ছে পার্থক্য। মানুষের চেতনা নিয়ে আলোচনা করলে সেখানে উনি বলেছে মার্কস যে আগে বস্তুই মানুষের চেতনাকে নিয়ন্ত্রণ করে। না, এখন চেতনার তো অনেক প্রক্রিয়া আছে না, অনেক রূপান্তর আছে, অনেক বিভাজন আছে। সবার চেতনা, সব চেতনা তো সমান নয়। সেইটা, না, কিন্তু সেটা আমরা যেটা অন্য বলছি কথা, যে সে ঠিক আছে। হ্যাঁ, সেই না, আমরা চেতনাটা কি রয়েছে, মূল প্রক্রিয়াতে, তত্ত্বে যদি সে আমরা চেতনা কেন না আলোচনা থাকতো, হচ্ছে, হ্যাঁ, যদি মূল আমরা তত্ত্বে, চেতনা নিয়ে আলোচনা হচ্ছে এই কারণে যে আমরা কি চেতনা নিয়ে আমরা এই ব্যবস্থাটাকে পাল্টাবো। হ্যাঁ, আমরা অবশ্যই আমি অবশ্যই সিধা অবশ্যই পয়েন্টে যাব। অবশ্যই আমরা হ্যাঁ, শুধু এই পার্থক্যটুকু বললাম, শুধু এইটুকু পার্থক্য। আর সেখানে কোনো হ্যাঁ, দ্বন্দ্ব নেই, সেখানে রূপান্তরের দেখুন, প্রক্রিয়া আছে, কিন্তু কোনো দ্বন্দ্ব নেই আমাদেরটার মধ্যে। দেখুন দার্শনিক দৃষ্টিকোণ পৃথক হওয়ার কারণে কিভাবে আমাদের চলার পথও আলাদা হচ্ছে, এবং আমরা এই যে পথে যেতে চাইছি সে পথে সাফল্য কেন পাবো বা কেন সবাই এটা মেনে নেবেন, এটা আমরা দাবি করছি, সেটা একটু বোঝার চেষ্টা করি কি। হ্যাঁ বাবা। হ্যাঁ, যেমন ধরুন মার্কসের যে দর্শন, সেখানে আপনি বলছেন যে মানুষের যোগ্যতা এবং রুচি অনুযায়ী কন্ট্রিবিউশন দেবে সমাজকে, এবং সেটা দেবে, এখানে একটা বাইন্ডিং আছে, দেবে। আমাদের ব্যবস্থায় কাউকে কিছু দিতে হবে না। আমাদের যে দর্শন, সেই দর্শনে কাউকে কিছু দিতে হবে না, শুধু ওয়ান ওয়ে, শুধু নেবে। খুব সূক্ষ্ম ব্যাপার, এটা বুঝুন। আমাদের দর্শনে কোনো মানুষকে কিছুই দিতে হবে না। আচ্ছা। হ্যাঁ, কিচ্ছু দিতে হবে না, টাকা তো নয়ই, শ্রমও নয়। এবার এটাতে আপনি একটু একদম ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমরা হ্যাঁ। বলছি রুচি আর যোগ্যতা অনুযায়ী সে তার কর্ম করবে, সে তার কাজ করবে। আমরা তাকে শ্রম দেওয়ার কথা বলছি না, হুম, তিনি করবেন। আর সেটা করবেন মানে তার কাছে সেটা প্রাপ্তি। ব্যাপারটা বুঝুন, আমার যা করতে ভালো লাগে সেটা যদি আমি করতে পাই, সেটা কি করার জন্য আমি কিছু দিই, না আমি সেখান থেকে কিছু পাই? ধরুন আপনার কাউকে পড়াতে ভালো লাগে, আপনার সেই আপনি পড়াচ্ছেন, এই যে পড়ানোর জন্য যে সময় দিচ্ছেন, এটা কি আপনি দিচ্ছেন নাকি পড়ানোর আনন্দ উপভোগ করছেন? পড়ানোর সময়টা যে দিচ্ছেন, এটা আপনার কাছে সহজাত, এবং পড়ানোর আনন্দটা যে পাচ্ছেন সেটা আপনার কাছে প্রাপ্তি। তাই আমাদের ব্যবস্থায় ইচ্ছা অনুসারে রুচির উপর ভিত্তি করে যোগ্যতা থাকতে হবে তাতে শুধু। আর আমরা জানি যার যেখানে রুচি আছে সে যোগ্যতা যদি নাও থাকে তার ব্যবস্থা ট্রেনিং করিয়ে দেবে। আর যার যেখানে রুচি আছে সেটা সে শিখতে খুব অল্প দিনই সময় লাগবে। আমরা কিছু মানুষকে দেখি যে অলস, কাজ করে না, বলি লোকটা অলস। অ্যাকচুয়ালি অলস কোনো মানুষ নয়। তার রুচির কাজ যখন সে পেয়ে যাবে, সে যেটা করতে চায়, যেটাকে আমরা এখন ইংলিশে হবি বলি, সে ভালো লাগার কাজ, সেই কাজটি তখন তিনি পেয়ে যাবেন। পয়সার কোনো সেখানে পারিশ্রমিক কি পাচ্ছেন সেটা তিনি দেখেনি না। এইটাই হচ্ছে জীবন দর্শন। এই দর্শনের মূলে আছে এইরকম একটা কনসেপ্ট, যা কিনা সেই কারণেই সমাজে সমস্ত ধরনের, এই যে আমরা 4 রকমের মানুষ বলেছি, তাদের ইচ্ছে মতো মানে 4 রকমের সুখ আমরা পেতে চাই সমস্ত পৃথিবীর ইন্ডিভিজুয়াল মানুষ। এটা আমাদের দার্শনিক সিদ্ধান্ত।
কিসের উপরে? না জ্ঞান, মানে জ্ঞান, কোনো কিছু জেনে আমাদের সুখ অনুভব হয়, কোনো কিছু ভোগ করে আমাদের সুখ অনুভব হয়, কোনো কিছু কার্য করে আমাদের, মানে জ্ঞানের পরেই সেটাকে কিছু কাজে তো পরিণত করতে হবে। সেই জ্ঞান তো মানুষ মাথায় নিয়ে ঘুরে বেড়াবে না, কিছু না কিছু সে করতে চাইবে, আর সেই করাতেই তার সুখ হয়, আনন্দ হয়। এই তিনটি কাজ করার পর সে কিছু শারীরিক ভাবে ক্লান্ত হয়, দুর্বল হয় বা পরিশ্রান্ত হয়, তখন সে বিশ্রামের সুখ চায়। 4 রকমের সুখ। আপনি পৃথিবীর যে কোনো মানুষকে, যে লেভেলের মানুষ হোক না কেন, শরীর প্রধান, মন প্রধান, ভাবনা প্রধান, চেতনা প্রধান, তাদের কার্যকলাপ আলাদা আলাদা বিষয় হতে পারে, কিন্তু সে এই সমস্ত ওয়ে দিয়েই তার সুখকে বা ইচ্ছাকে পূরণ করতে চাইবে। জ্ঞানের মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে, ভোগের মধ্য দিয়ে এবং পরিশ্রমের মধ্য দিয়ে। তাই আমাদের যে দর্শন, সেই দর্শনে আমরা দেখতে পাই মানুষ সব সময় এই ব্যবস্থায় সবকিছু পাবে। তার ইচ্ছে মতো কাজ করার সুযোগ পাবে, তার ইচ্ছে মতো জ্ঞান পাওয়ার সুযোগ পাবে, তার ইচ্ছে মতো ভোগ করার সুযোগ পাবে, তার ইচ্ছে মতো বিশ্রামের সুযোগ পাবে। তার মানে এই যে আমার ইচ্ছে মতো করার সুযোগ পাচ্ছি, তাতেই যে প্রোডাকশন এন্ড সার্ভিস তৈরি হয়ে যাচ্ছে, তা অন্যজনের ইচ্ছেকে পূরণ করে দিচ্ছে। তাই এই ব্যবস্থায় ওয়ান ওয়ে, শুধু সুখ, শুধু পাওয়া, এখানে কোনো দুঃখ নেই, এখানে কোনো আম, দিতে হয় না কিছু। এটা ন্যাচারাল ওয়েতে মানুষের স্বভাবের ভিত্তিতেই এই ব্যবস্থার পুরো তানাবানা গঠন করা হয়েছে। স্যার বোঝা গেছে? এটাকে আপনি আলাদা করে ব্যাখ্যা গেলেন কেন, মানে অর্থাৎ হ্যাঁ, গেলাম কেন এই জন্য আমি আমি একটু বলে নিই হ্যাঁ, কেন বলে আমি দুটো কথা বলছি, তাহলে আপনার উত্তর দিতে সুবিধা হবে। হ্যাঁ, মানে একটা সময় মানুষ বন জঙ্গলে থাকতো, আদিম সমাজ ব্যবস্থায়। ঠিক। সে তার শ্রম দিতে হয়, কি দিতে হবে না, তাতে সে প্রকৃতি থেকে অনেক কিছু পেত। হ্যাঁ, হ্যাঁ, সে ধরুন প্রথমে সে প্রকৃতির থেকে পায়, হ্যাঁ, ঠিক আছে। মাছ যদি আমরা মানুষের আগের যদি পরিস্থিতি সময়ের কথা জিজ্ঞেস করি, জলজ প্রাণী যারা, তারা ওই ঘুরে বেড়ায় আর প্রাণীগুলোকে খেয়ে নেয়, এই দিয়েই তার চলে। কিন্তু তাতেও তার ঘুরে বেড়াতে হয়, পেতে গেলে মাছেরও তাকেও শ্রম করতে হচ্ছে, এক নাম্বার। 2 নাম্বার, মানুষে যদি আসি, মানুষ যে পাওয়ার সময় তার জীবন মান যতদিন যাচ্ছে আর কি, মানুষ তার ভাবনা চিন্তায় নতুন নতুন ভালো ভালো জিনিস তার ভাবনায় আসছে, সে আবিষ্কার করছে, তখন তাকে শ্রম দিতে হচ্ছে, সে মেন্টালি হোক আর ফিজিক্যালি হোক। শ্রম দিলে পরে সে নতুন যেটা পেতে চায় সেটা সে পায়। আমি সেই বিতর্কে যেতে চাইছি না, আমি বলতে চাইছি যে তার মানে আপনাকে করতে তো হবে, আপনাকে ব্যবস্থা পাল্টাতে হবে। এবারে পদ্ধতিতে পাল্টাবেন। হ্যাঁ, আমি এবারে সেই এই কথাগুলো বলার পেছনে উদ্দেশ্য হলো এই যে পদ্ধতির কথা বলবো, সেই পদ্ধতিটা আপনি জানতে বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি বলে রাখলাম। দেখুন, আমাদের যে স্বভাব, আমরা প্রত্যেকজন মানুষই তার লাভ বুঝি কি বুঝি না? লাভ বুঝি তো, সব মানুষই লাভ চায়। তার মানে কি, সে যা ইচ্ছে করে সেটা সে পেতে চায়, এটা তার কাছে তার লাভ, তাই না? হ্যাঁ, এখানে একমত। এইবারে আমরা জীবনের উদ্দেশ্যকে করেছি কি, আমাদের মানুষের গতি কোন দিকে হওয়া উচিত, যেদিকে গতি হলে পরে সব মানুষ সেই বিষয়টিকে মেনে নেবেন, সেই ব্যবস্থাটাকে মেনে নেবেন। সেই ব্যাপারটা কি, যে জীবনের উদ্দেশ্য সুখী হওয়া। সুখী কখন হই না, আমার ইচ্ছা মতো যখন আমি যা চাই, যখন আমি যা করতে চাই, জানতে চাই, ভোগ করতে চাই, বিশ্রাম চাই, যা পেয়ে যাব, পেয়ে গেলে আমি সুখী হব। তো চরম স্বাধীনতা, চরম প্রাপ্তি আমার হয়ে যাবে। একেই আমরা স্বর্গ বলতে পারি। আধ্যাত্মিক কথা, লোকে যে স্বর্গের কথা বলে মৃত্যুর পরে, এই জীবদ্দশায় এই ব্যবস্থায় আমরা স্বর্গের একটি পরিকল্পনা করে নিতে পারি। এবারে আমাদের কাছে, আপনাকে বলেছি, আপনি হয়তো খেয়াল করেননি, যে আমাদের কাছে পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে 5টি যে জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু, নাসিকা, কর্ণ, জিহ্বা, এর মধ্য থেকেই আমি কি করি, আমার মানে ভালো লাগা, মন্দ লাগা, ঠিক বেঠিক, অন্যায়, এসব ঠিক করি।
হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে আমাদের মানে পরীক্ষা করার যন্ত্র, যে সেই মানুষ কি চায়। আর কি চায় মানে কি, তার ভেতরকার যে ইচ্ছা সেটা হলো সে সুখী হতে চায়। বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা বিষয়ে এক একজন এক এক রকম জিনিসের উপরে বা বস্তুর উপরে বা বিষয়ের উপরে সে সুখ অনুভব করে। আমরা যে ব্যবস্থায় যেটা রাখতে চাইছি, সে পুঁজিপতি থেকে শুরু করে একেবারে নিরঞ্জন গৃহহীন মানুষ, একেবারে অশিক্ষিত মানুষ থেকে একেবারে বিদ্বান পণ্ডিত মানুষ যাদেরকে আমরা মনে করি এখন, সব মানুষই তার তার মতো করে এই যে তার যে যন্ত্র আছে সুখী হওয়ার অনুভব করার, তাকে সে অ্যাপ্লাই করে জানতে পারবে, বুঝতে পারবে যে আমরা যা ব্যবস্থায় ব্যবস্থিত করেছি তার জন্য সেটা ঠিক না ভুল। এই মতো করে লোকে এটাকে জানবে, বুঝবে এবং আমাদের এই ব্যবস্থাকে সমর্থন করবে। তারপরে আমাদের যে সাংবিধানিক স্ট্রাকচার আছে, গণতান্ত্রিক অধিকার, সেই একটি মানুষ বা প্রাপ্তবয়স্ক মানুষ তিনি এখানে ভোট দিয়ে আমাদের ব্যবস্থায় আনবে এবং আমাদের যে পাঁচটি যে মূল যে কাঠামো আছে, নতুন অর্থশাস্ত্রকে এস্টাবলিশ করা, নতুন সমাজশাস্ত্রকে এস্টাবলিশ করা, নতুন রাজনৈতিক মডেলকে এস্টাবলিশ করা, নতুন শিক্ষানীতিকে এস্টাবলিশ করা, নতুন পারিবারিক নীতিকে এস্টাবলিশ করা এবং নতুন জীবন দর্শন সম্পর্কে মানুষের কাছে অ্যাওয়ারনেস নিয়ে যাওয়া। কারা করবে? যারা আমরা ইউএলএম এর মধ্য দিয়ে এই প্রচার অভিযানে আছি, যারা এই বিষয়টিকে জানছি, বুঝছি, তারা করব। না, তারা তো করবে। তারপরে আপনাকে তো বড় কোনো শক্তি অর্থাৎ সংবিধান, রাষ্ট্র পরিচালনা, সেখানে তো আপনাকে নির্বাচিত করতে হচ্ছে, নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে। সরকার মানে ব্যবস্থায় যেখান থেকে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, যেখান থেকে এখানে সংশোধন করতে পারেন বা পাল্টাতে পারেন, সেই ব্যবস্থায় আপনাকে সেই ক্ষমতায় যেতে হবে। সেই জন্য তো পলিটিক্যাল মডেলের আমরা কথা বলেছি, কিন্তু আমরা যাচ্ছি নতুন পুরানো পলিটিক্যাল যে সিদ্ধান্ত হয়ে আছে তার মধ্য দিয়ে। তাই তো আমাদের ব্যবস্থায় যাওয়ার পরে এই পরিবর্তনগুলো আমরা করতে পারবো। আমাদের যে মূল লক্ষ্য, যেটা মার্কস বলেছিল সাম্যবাদ, সেটা এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে আপনি সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবেন, তারপরে আপনার এই যে নতুন দর্শন সেটাকে আপনি কার্যকরী করবেন সংশোধনের মধ্যে দিয়ে। আর কেন মানুষ রক্তক্ষয়ী আন্দোলনে যাবে না? না, আপনি একটা শেষ করেন, এটাকে আগে পুষে করেন, তাই তো? হ্যাঁ, আমি যে কথাটা বললাম এটাই আপনি বলতে চান তো? হ্যাঁ, এটাই তো পদ্ধতি। আর দ্বিতীয় কোনো পদ্ধতি আমার কাছে নেই। আরেকবার রিপিট করি, এই যে আপনার নতুন দর্শনটা যেটা আপনি বলতে চাইছেন, সেটা এই নির্বাচনী যে ব্যবস্থা এখন আছে আমাদের দেশে, এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে যে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবে, তারা যখন এই ভাবনায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, তখন তারা সংবিধান চেঞ্জ করবে এবং ভালো একটা ব্যবস্থা তৈরি করবে। ঠিক, একদম কোনো ভুল নেই। একদম ঠিক বুঝেছেন। হ্যাঁ, একদম। আচ্ছা, হ্যাঁ। এইবার বলে রক্তক্ষয়ী এটা হয় না এইভাবে বুঝিয়ে করা সম্ভব? কেন রক্তক্ষয়ী হয়, মানে মার্ক্সের দর্শন অনুযায়ী, লেনিনের প্রয়োগ অনুযায়ী কেন রক্তক্ষয়ী হয়? ওরা বলেছে এটা রক্তক্ষয়ী হওয়ারই সম্ভাবনা থাকে অন্তত এখনো পর্যন্ত। হ্যাঁ, এই জন্যই আমি বলেছি আপনাকে এত কথা, যে মানুষের স্বভাবকে বুঝিয়ে আমরা এই ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছি না বলেই আমাদের দ্বন্দ্ব করে যেতে হচ্ছে। একজনকে ক্ষমতা থেকে নামানোর জন্য সশস্ত্র বিপ্লবের কথা বলতে হচ্ছে। কারণ যারা আমাদের শত্রু, মানে কি সর্বহারা, যারা ক্ষমতায় যেতে চায় আর যারা ক্ষমতায় আছে, তারা ক্ষমতা ধরে রেখেছে বা ক্ষমতায় আছে কেন? তারা সেই ক্ষমতা এই সর্বহারাকে মার্ক্সের দর্শন অনুযায়ী ছেড়ে দিতে চায় না কেন? না, তারা তাদের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা, ভোগ, বিলাস এগুলো চায়। আমরা সেটাকে কিন্তু প্রাধান্য দিয়েছি যে সব মানুষই এটা চায়। যারা উপরে আছে তারা শুধু চায়, ক্ষমতায় আছে তারা চায়, আর যারা নিরন্ন মানুষ, ভিখারি মানুষ, তারা চায় না, এমনটা নয়। তাহলে সব মানুষই সুখী হতে চায়, তার মতো করে সব কিছু ভোগ করতে চায়। আমরা রেখেছি কিনা ওই যারা ক্ষমতায় আছে তাদের সুখ, স্বাচ্ছন্দ্য, বিলাস যা যা তারা ওই ব্যবস্থায় থেকে করছে, তাদের আরো উন্নত হবে একথা বলেছি।
তারা এখন যে টেনশনে আছে, যেন কোনো পুঁজিপতি মানুষ, তার কত রকমের সমস্যা আপনি জানবেন। তার ছেলেপুলেকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, তার ব্যবসায় লস হয়ে যাবে, কোন নেতা মন্ত্রী কত বডিগার্ড নিয়ে ঘোরে, কত প্রোটেকশন নিয়ে ঘুরতে হয়, যেখানে সেখানে যেতে পারে না, তার স্বাধীন যে বিচরণ হয় না, বাঁধা ধরা কিছু নিয়মের মধ্যে তাকে চলতে হয়, তার ইচ্ছের বিরুদ্ধে তাকে কাজ করতে হয়। তো এগুলো তার জীবনের একটা যন্ত্রণা, একটা কষ্ট, একটা অসুখী ফিলিংস তাকে দেয়। আমরা বলছি যে ওই মানুষগুলির এই ব্যবস্থায়, আমাদের নতুন ব্যবস্থা যেটা আমরা করতে চাইছি, যদি তিনি দেখেন যে আমার জীবন মান, আমার ভবিষ্যৎ, আমার ভোগ বিলাস সবই এর থেকে বৃদ্ধি পাবে, আমি আরো বেশি স্বাধীনতা উপভোগ করতে পারবো, আর সর্বহারা মানুষ তারাও তাদের মতো করে জীবন পাবে, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কারণ আমি সুখী হচ্ছি কি হচ্ছি না তার উপরে ডিপেন্ড করে আমাকে কি বাধা দিচ্ছে আমার সুখ থেকে, বা বঞ্চিত হচ্ছে কিনা তার উপরেই। আমার যে বাধা হয় তাকেই তো আমি শত্রু মনে করি, নাহলে আপনি শত্রু কাকে মনে করেন? আপনি যা চান সেটা করতে যে বাধা দিচ্ছে, বা যে আপনি হয়তো সংখ্যায় সেটা কম আছে, যে সেটা সে পেয়ে গেলে আপনি ভাগে সেটা আসবে না, এরকম লোকজনদের বিরুদ্ধেই তো আমাদের, বা আমি যা বলতে চাই আপনি সেটা শুনতে চান না। আমার এক কথায় যে বাধা দিচ্ছে সেই শত্রু। হ্যাঁ, এক কথায়। তাহলে এখানে কোনো দ্বন্দ্ব কাজ করছে না, তাই রক্তক্ষয়ী বিপ্লবের দরকার পড়ছে না। আর মার্ক্সের দর্শন মানুষের এই স্বভাবকেই না বুঝে করা হয়েছিল, বা তিনি ভেবেছিলেন দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে দর্শন রেখেছেন, সেই কারণেই এই শ্রেণী শত্রুর আবির্ভাব, রক্তক্ষয়ী বিপ্লবের স্ট্র্যাটেজি, এগুলো তাকে নিতে হয়েছে। না না, এবার ও তো এই ব্যবস্থার মধ্যে দুটো শ্রেণীর একটা বাস্তব অবস্থান আছে, তার পরিপ্রেক্ষিতে সেই বাস্তব বস্তু দেখে সে এইটা ভেবেছে এবং তার মত, তার তত্ত্ব সে আবিষ্কার করেছে। কিন্তু এবার এই বাস্তব অবস্থা ওই মানুষগুলির জন্য হয়নি, বরং আমি পরিকল্পিত কোনো ব্যবস্থা সব মানুষের জন্য করতে পারিনি বলেই যতটা ব্যবস্থায় যাদের জন্য সুযোগ আছে তারাই সেই মতো করে ভোগ করছে এবং ক্ষমতা দখল করে অন্যজনদের শোষণ করে তাকে সেই ভোগের ব্যবস্থা করতে হচ্ছে। এটা তার কাছে বাধ্যবাধকতা। আমাদের এই ব্যবস্থায় সেই বাধ্যবাধকতা থাকবে না, তাই দ্বন্দ্বও হবে না। না না, এটা আরেকবার বলতে হবে। আপনি বলতে চাইছেন যে মুষ্টিমেয় লোক তারা যেভাবে এই সিস্টেমটাকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে, অর্থাৎ নিজেদের সম্পদ, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য অন্যেরটা না দেখে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আছে, এইটা থাকবে না তাদের মধ্যে, মানে তাদের বুঝাবেন না না, তারা তাদের নিজের জীবন দিয়ে বুঝবেন, বোঝাতে হবে না, শুধু এই কনসেপ্টটা তাদের কাছে গেলেই তারা বুঝবে। আপনি কোথা থেকে ভাবছেন যে তারা নিজে নিজে বুঝবে? একটা শিল্পপতি সে 1000 টাকা যদি আজকে 1000 কোটি টাকা সম্পত্তি আসে, কালকে ভাবছে মানে আগামী বছর ভাবছে ওটা 2000 কোটি টাকা কি করে হবে। হ্যাঁ, আমরা তো এই জন্য আপনি তাকে চেঞ্জ করাবেন কি করে, যে আপনি এত টাকা দিয়ে কি করবেন? আপনি এমন একটা সিস্টেমের মধ্যে আসুন, তাকে যদি বললে সে শুনবে কিনা সেই জন্য আমি আলোচনাটা করছি, যে আপনি এমন একটা সিস্টেমে আসুন, সরকার সমস্তটা নিয়ন্ত্রণ করবে, দেখবেন আপনার কোন রকম সুখ স্বাচ্ছন্দ্যের অভাব হবে না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এটা বলা সম্ভব হবে যদি আপনি দু রকম অ্যান্সার করা যায় এটাতে। এক তো তিনি যে যন্ত্রণার জীবন ভোগ করছেন সেই সম্পর্কে আপনি বোধহয় অতটা ওয়াকিবহাল নয়, বা নিজের জীবন দিয়ে সেটা অনুভব করতে পারছেন না। যারা এটা ভোগ করছে, আমার নিজের জীবন দিয়ে তো আমি নিজের জীবনটা দিয়ে বুঝতে পারি যেটা, সেটা এই সিস্টেমের শিকার হয়েছি আমরা, মানে ওই 90 কোটি মানুষের মধ্যে 90% মানুষের মধ্যে যদি ধরি, আমি সেই অংশের মানুষ। অর্থাৎ এই সিস্টেমের মধ্যে আমার বেঁচে থাকতে গেলে প্রতিদিন দুঃখ, দারিদ্র্য, লাঞ্ছনা, বঞ্চনার মধ্যে দিয়ে আমাকে বেঁচে থাকতে হচ্ছে। এই যে দুঃখ, দারিদ্র্য, আমার কিন্তু ইচ্ছা নয় যে আমি ঘরে বসে থাকি, আমি কাজ না করি, বা এরকম প্রচুর লোক মানে এই অংশের তারা কাজ করতে চায় কিন্তু তাদের কাজের কোনো সুযোগ নেই। এই যেমন ধরুন এখন সিএ আন্দোলন, এবার এটার সাথে কাজ করে দিচ্ছে, এই মানুষগুলো ভালো চায়, কাজ করতে চায় আর কি, কিন্তু সুযোগ নেই।
এইবার এই একটা বিশাল লক্ষ লক্ষ একটা প্ল্যান করলো মুষ্টিমেয় লোকেরা যে এদেরকে কিভাবে একটা যন্ত্রণার মধ্যে রাখা যায়। হ্যাঁ, সিএ নাগরিকত্ব একটা আইন নিয়ে চলে আসলো যে আপনারা কাগজপত্র প্রমাণ করবেন এখন, যে আপনি নাগরিকত্ব পেতে গেলে যা যা কাগজ থাকা দরকার এইবার আপনাকে 140 কোটি মানুষকে প্রমাণ দিতে হবে। এই যে একটা আইন আনলো, এইবার আপনি প্রমাণ দিতে না পারেন তাহলে আপনার আধার কার্ডটা বন্ধ হয়ে যাবে, আপনার রেশন তোলা বন্ধ হয়ে যাবে, আপনার ব্যাংকে যা টাকা পয়সা রেখেছিলেন সেটা আপনি আর তুলতে পারবেন না। হ্যাঁ, আর আপনি মানে একটা গার্জিয়ান যদি বন্ধ হয়ে যায় তখন তার সাথে আরো পরিবারের 4টা-5টা তার শিকার হয়ে যাবে। এই যে কোটি কোটি মানুষকে এইরকম একটা অবস্থার মধ্যে এই যে মুষ্টিমেয় মানুষ ফেলছে, একটা আমি আধার কার্ডের নমুনা বা ধরুন এই নাগরিকত্ব বিলের কথা বললাম, তেমনি ভাবে যে সরকারি দেখবেন সরকারি মালিকানা আছে আবার বেসরকারি মালিকানা আছে। বেসরকারি মালিকানায় যদি 1000 শ্রমিক কাজ করে, টাটা হোক বিড়লা হোক, সে দেখবেন 2-3 বছর বাদে আরেকটা কোম্পানি খুলছে। আর সরকারির ক্ষেত্রে তার মানে কিসে, তার মানে তার কাছে লাভের পার্সেন্টেজ সে পাচ্ছে তার কারখানার মধ্যে দিয়ে, সরকারেরও পাওয়ার কথা। সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে স্টিল ফিল বা এরকম জাতীয় অনেক কিছু, সরকার নিজে যেটা উৎপাদন করে লোক দিয়ে, সেইখানে তার আরেকটা প্রোডাকশন হাউস তৈরি হয় না কেন? সেখানে কেন করাপশন বেড়ে যায়? হ্যাঁ হ্যাঁ, তার পেছনে তো অবশ্যই লজিক আছে। এই বিষয়গুলো আপনার বলছি আপনি একটা, তার মানে কি মুষ্টিমেয় লোক প্রতি মুহূর্তে তাদের বিরুদ্ধে যারা আছে, মানে তার দৃষ্টিভঙ্গিতে তাদের বিরুদ্ধে নিচু তলার মানুষ, তাকে সবসময় নানা রকম ঝঞ্ঝাটের মধ্যে আইন কানুনের মধ্যে দিয়ে তাকে আটকে বেঁধে রেখে নিজেকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করছে। আপনি কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে দেখুন আপনি কিন্তু বলে দিয়েছেন বাস্তব কথাটি। তারা ওই একই জিনিস, সম্পদ, সুখ স্বাচ্ছন্দ্য, এসবের জন্যই এত তাদের যত কলকাঠি নাড়ার ব্যবস্থা করা, তাই না? এবারে আমরা যে ছবিটা দিচ্ছি, এই ছবিতে যদি ওই কলকাঠি নাড়ছে মানে তার শত্রু তৈরি হচ্ছে কি হচ্ছে না? যাকে বঞ্চনা দিচ্ছে, যাকে হ্যারেস করছে, যাকে শোষণ করছে, তাদের তো সাধারণ একটা বুদ্ধি বা মাথায় আছে, এই জন্য তো তাদের বডিগার্ড থাকে, এত রকম সিকিউরিটি নিয়ে ঘরে, তাই না? হ্যাঁ, তাহলে তারা কি এতটাই বোকা বলে আমরা মনে করব যে তাদের এই সমস্ত ঝঞ্ঝাটে না ফেলে, কাউকে শোষণ না করে, কারোর উপরে কোনো কিছু চাপিয়ে না দিয়ে, তার যে আকাঙ্ক্ষিত জীবন, যে কারণে সে এই সমস্ত কার্যকলাপ করে বেড়াচ্ছে, সেই জীবন পায়? আপনি কি বুঝতে পারছেন যে কি করে সে পাবে? এটা আমরা বলছি মানে আর প্রশ্ন উঠবে না যে কি করে পাবে, তারা কি করে বুঝবে? তারা তো এভাবেই বুঝবে যেভাবে আমি আপনি বুঝছি, যে এমন একটা একটা সাইডে তারা আর একটা সাইডে। আমরা যেভাবে ভাববো প্রতি মুহূর্তে, তারা তো আমাদের মতন করে ভাববে না, তাদের অবস্থানটা তো আলাদা। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে দুটো এখানে স্ট্র্যাটেজি রাখতে চেয়েছিলাম। এক তো আমাদের দেশের যে সাংবিধানিক যে পদ্ধতি, সরকারে গিয়ে যেখানে ক্ষমতা আজকে যাদের আছে, তারা যেমন এনসিএ এনেছে বা অন্যান্য সমস্ত কিছু চাপিয়ে দিচ্ছে, বলছেন পুঁজিপতিদের অর্থ ছাড় দিচ্ছে, গরিব মানুষদের লোন মুকুব করছে না, এই জিনিসপত্রের দাম বাড়ছে, তাদের ইচ্ছে মতো কোন মন্দির তৈরি করে ফেলছে, কোনো কিছুতে ইনভেস্ট করে ফেলছে, এইসব যে হচ্ছে তো। হ্যাঁ, তাহলে এইগুলো যে তারা করছে, আমাদের সরকারে বা ক্ষমতায়, তাদের কাছে ক্ষমতা আছে বলেই করতে পারছে। তাহলে আমাদের কি হবে দ্বিতীয় স্ট্র্যাটেজি, যে তারা তো সংখ্যায় গরিষ্ঠ নয়, সংখ্যালঘু তারা। তাহলে সাধারণ 90% মানুষ এটা বুঝে গেলেই আমাদের তো 50% বোঝানোর জন্য দুটো পথ আছে। একটা হচ্ছে
অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আপনি হ্যাঁ। মাঠে ঘাটে স্কুল কলেজে বা ক্লাবে এই সমস্ত প্রোগ্রাম করে করে হ্যাঁ। করে বোঝাবেন 90% দরিদ্র মানুষকে। হ্যাঁ, হ্যাঁ, আর একটা হচ্ছে নির্বাচন পদ্ধতি আছে। আপনি নির্বাচনে দাঁড়ালেন, হ্যাঁ, তাতে আপনি বললেন যে আমাদের প্রচার করার সুযোগ হলো, হ্যাঁ, অ্যাওয়ারনেস যে আমি হ্যাঁ, দাঁড়িয়ে আছি, আমাদের এই ভাবনা, এই এটা ভাবনায় এটা মানুষ এটা সবাই ভালো থাকবে। হ্যাঁ, এটা আমাদের স্ট্র্যাটেজিগত যদি পরিবর্তন করতে হয় আমরা অবশ্যই আলোচনার ভিত্তিতে তা করব। আমরা ইতিমধ্যেই আলোচনা শুরু করেছি যে আমাদের কি 50% মানুষের অ্যাওয়ারনেসের উপরে অপেক্ষা করা উচিত, নাকি আমাদের যে কারণ আমাদের দেশের কালচারই হলো যে পলিটিক্যাল পার্টি তৈরি করেই তার কথাগুলি মানুষের কাছে রাখলে তারা অনেক বেশি গ্রহণযোগ্যতা পায়, কারণ তারা তখন বুঝে যে এদের হাতে ক্ষমতা দিলে এটা একটা করবে। বা এখন যেটা আমরা অ্যাওয়ারনেস করার জন্য এনজিওর মধ্য দিয়ে প্রচারে যাচ্ছি, সেই প্রচারটা মানুষের গ্রহণযোগ্যতা কতটা পাচ্ছে তার উপর ভিত্তি করে আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হতে পারে। আমরা সে নিয়ে আলোচনা করছি। কিন্তু তাহলে আপনি বুঝলেন যে দুটো ব্যাপার, একটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা যেমন সাধারণ খেটে খাওয়া গরিব 90% মানুষ এর সমর্থনে ভোটাধিকার প্রয়োগ করব, আর সঙ্গে সঙ্গে এই খবর যখন এত মানুষ এটা নিয়ে আলোচনা করবেন আর সমর্থন করবেন, তখন শিল্পপতি বা অন্য কিছু তারাও কিন্তু খবর রাখে দেশের রাজনৈতিক গতিবিধি বা কোনো কিছু পরিবর্তন হচ্ছে কিনা, কোনো কিছু বিরোধিতা হচ্ছে কিনা, কোনো কিছু নতুন কিছু আসছে কিনা, তারাও খোঁজ খবর রাখে না। তাদের বিভিন্ন মিডিয়া মাধ্যম আছে, তো তারাও এই বিষয়টিকে জানতে চাইবেন আমাদের সঙ্গে। ওই যে বললাম কোনো ভাবে তারা আমাদের ওপেন মঞ্চে তারা প্রশ্ন নিয়ে আসতে পারেন যে কি করতে চাইছেন আপনারা, যেখানে কিনা আমাদের ধন সম্পদ মানে আমরা এই জন্য ওপেন মঞ্চ রেখেছি যেখানে কেউই এখানে দাবি করে না যে এখানে মনোপলি হয়। সবাই তার মনের কথা রাখেন এবং তারা যা চায় সেটা করতে পারবে, কেন এবং কিভাবে করবেন সেটাও বলে। আর আমরা যা চাই সেটা আমরা বলি, আমাদেরও প্রশ্ন করে, আমরাও প্রশ্ন করি এবং একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে কোন লাইনটা ঠিক বা বেটার। তো সেই মতো করে তাদের কাছে এই খবর যাবে। আর যদি না যায় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতেই ম্যাক্সিমাম মানুষ যখন সরকারে আমাদের প্রতিষ্ঠিত করবে, দেশের আইন চেঞ্জ হলে শিল্পপতিদের সমস্ত সম্পদ সরকারি হয়ে যাবে। আর যে যে কাজে আছেন সেই কাজে থাকবেন এবং তার যা জীবন মান, তিনি যেমন করে জীবন কাটাচ্ছেন সে মতো করে কাটাবেন, বরং টেনশন ফ্রি হয়ে কাটাবেন। আর সে রেজাল্ট পাবে আর আগ্রহী হবে। আমাদের মনে হয় না যে কোনো মানুষ হাজার হাজার কোটি টাকার সম্পদ জমিয়ে রাখছেন এই জন্য অন্য কাউকে দাস বা কি বলে বঞ্চনা দেওয়ার জন্য। আমাদের মনে হয় এটা আপনার মনে হয় না? না, হয় না। আমাদের মনে হয় কি সেটা বলছি, আমাদের মনে হয় যে পুঁজিবাদী ব্যবস্থায় ইনসিকিউরিটির একটা বিরাট ভূমিকা আছে। কারণ আজকে যার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, হাজার হাজার কোটি টাকা আছে, সে কোনোভাবে তার সমস্ত যে সঞ্চয় জীবনের দেউলিয়া হয়ে যেতে পারে অনায়াসে। সে আবার সাধারণ 90% মানুষের মধ্যে চলে আসতে পারে। তাই যার কাছে যতটা ক্যাপাসিটি আছে এবং তার যে বুদ্ধি আছে বা তার যে যতটা জায়গায় বিচরণ করার ক্ষমতা আছে, সে সবটাকে কাজে লাগিয়ে যত বেশি সম্পদ সংগ্রহ করতে চায় তাই করে। এবং সর্বোপরি তার নেক্সট জেনারেশনের জন্যও করেন, কেননা সে জানে যে আমার এই সুযোগ আছে, নেক্সট জেনারেশন এত তার সামলাতে নাও পারে। শুনুন না, আমি ছোট ছোট পয়েন্ট অনেকটাই বোঝা যাচ্ছে। আমি বলছি, আপনি মনে করেন না যে যারা কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা আগামী দিন আরো কোটি কোটি টাকা ডবল 3-4 গুণ টাকার মালিক হবে? আমি এই কথা বলি, আমি বলতে দিবেন তো। তারা এটা মনে করে না, তারা মনে করে না যে আজকে আমার 1000 কোটি টাকার মালিক আমি সামনের বছরে আমি সেটা ডবল করবো। আমি আরেকবার মনে করে না। না না না, আমি এই কথা বলিনি তো। আমি যেটা বলেছি আরেকবার বলে দিই, কোনো মানুষকে মানে কোনো শিল্পপতি বা কোনো ক্ষমতাশীল মানুষ কাউকে দাস বানিয়ে রাখেন দাস বানানোর জন্য নয়, তার থেকে তার সম্পদ তৈরি করে নেওয়ার জন্য। এই কথাতে আপনি একমত তো? যদি আমাকে দাস বানিয়ে তার সম্পদ তৈরি না হয়, তার যদি কোনো লাভ না হয়, তাহলে দাস বানাবে কেন? এই কথা বলতে চাইছি। হ্যাঁ, তার মানে সে আমাকে বা আপনাকে 90% মানুষের উপরে যা কিছু চাপিয়ে দিতে চাইছে তার সুবিধা হবে যাতে, লাভ হবে যাতে, সেই জন্য অর্থ হতে পারে আর ক্ষমতা হতে পারে।
যাকে যাকে দাস বানিয়ে রাখছে তার একটা পরিচয় আছে, আর যে দাস দাস হচ্ছে তার একটা পরিচয় আছে আজকের দিনে। তার পরিচয় হ্যাঁ। হচ্ছে সে মালিক, তা মালিক। হ্যাঁ। আর যাকে দাস করে রাখছে তার পরিচয় হচ্ছে হ্যাঁ। শ্রমিক। হ্যাঁ। হ্যাঁ, এই মালিক মানে কি? মালিক মানে হলো এই, সে যা তার কাছে সঞ্চয় হবে সে তার মতো করে ব্যবহার করতে পারবে। তার যখন যা প্রয়োজন হবে সেই অর্থকে সে ব্যবহার করবে, এবং সে এতটা সংগ্রহ করতে চাইছে যেন সে তার জেনারেশন যেন এই ব্যবস্থা এই 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 পদ্ধতিতেই তার ইচ্ছে মতো জীবন পায়। এই জন্যই সম্পদ সংগ্রহ করার ইচ্ছা। তার এই এছাড়া- ইচ্ছাটা যে এছাড়া আর দ্বিতীয় তার এই কিছু আছেন? তার এই ইচ্ছাটা যে অধিকাংশ শ্রমিক শ্রমজীবী মানুষের যে অশান্তির কারণ হয়ে উঠছে, তাদের এই মুষ্টিমেয় লোকের এই ইচ্ছা, আজকে আমি ভালো আছি, আগামী দিন আমার ছেলে মেয়েরা ভালো থাকবে, তারপরে নাতিপুতি আরো ভালো যাতে থাকে। হ্যাঁ, শুনুন, আমরা এই যে যেমন আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে ভালো থাকার কথা বলছেন, আমি আমার জায়গায় দাঁড়িয়ে আমি যে কষ্ট বা অভাব বা যে সমস্যার মধ্যে আছি সে তার থেকে বেরিয়ে আসতে চাইছি। একইভাবে যে লোকটা মালিক, সেও তো চাইবে। এটা তো আমাদের স্বভাব বলতে পারি। এই স্বভাব তো আপনার আর তার মধ্যে কোনো পার্থক্য নেই। তার কাছে সুযোগ আছে এবং সে সেটা করতে সফল হচ্ছে, তাই সেটা সে করছে। আমরা বলছি যে এই সুযোগ আমরা সকলের জন্য অ্যাভেলেবেল করছি, তার জন্য কাউকে শোষণ করতে হবে না, কাউকে চাকর বা কাউকে দাস বানাতে হবে না। সেই তাহলে সেই পুরনো কথাই চলে আসে আজকের দিনে বা কালকের শেষ, যে তারা কেন এটা মানবে। আরে মশাই, আমি তো যে সেই কথাটাই বলছি, যে ওই জন্য বলছি যে কোনো মালিক কি দাস বানানোর জন্যই তার সমস্ত কর্মকাণ্ড করছে, নাকি দাস বানিয়ে সে মালিকানা দখল করে মানে তার থেকে সে লাভ পাবে বলেই দাস বানাচ্ছে। আমরা যখন হ্যাঁ, তাই দাস তো। না বানিয়ে লাভ পাবো তাহলে দাস বানাতে যাবো কেন? এইটা দাস বানানোর মানে হলো একটা বড় সংখ্যার মানুষের সঙ্গে শত্রুতা তৈরি করা। না, এর দাস জন্য না bodyguard বানিয়ে তো তৈরি সে করা। যে সেই লাভটা জন্য- এখন পাচ্ছে, যে লাভটা এখন সে পাচ্ছে, হ্যাঁ, যে সুখে স্বাচ্ছন্দ্যে এখন সে আছে, সেটা তো বৌদ্ধিক লেভেলে ধরুন আপনি একটা বাড়িতে আছেন, সেই বাড়িতে এখন আছেন মানে একটা কমফোর্টেবল জোনে আছেন, আপনি আর একটা ভালো বাড়ি বানাতে চান, নিশ্চয়ই সেই বাড়ির থেকে ভালো বাড়ি বানাবেন, নাকি যে বাড়িতে আছেন তার থেকে আরো আনকমফোর্টেবল কোনো বাড়ি বানাবেন? তাহলে যে ব্যবস্থায় থেকে সে মালিক হয়ে যে সুখ ভোগ করছে, অন্যজনকে শত্রুতার জায়গায় শত্রু তৈরি হয়ে যাচ্ছে, হুম, অন্য একটা ব্যবস্থা তার কাছে বিকল্প যাচ্ছে যে শত্রু তোমার কেউ হবে না, তুমি মালিকের মতোই। মালিক তো এখন যেভাবে তুমি মালিক হয়ে গেছো অন্যজনকে শত্রু করে, অন্যজনকে ঠকতে বা শোষণ করে, সেই শোষণের প্রয়োজনই পড়বে না। তুমি আসলে খোলা মেলা ভাবেই মালিক হয়ে থাকবে। তোমার যখন এত সম্পদ, তোমার জেনারেশন, তার জন্য তো সঞ্চয় করা অন্যজনকে ঠকিয়ে বা শোষণ করে। তাহলে সে তো এটা বুঝবে, দেখবে নিজের বুদ্ধি দিয়ে, আচ্ছা এই পদ্ধতিতে আমি আমার যে মালিকানা, যে কারণে আমি চাই মালিকানা চাই, এই কারণে যে আমি যখন যা চাইবো তাই ভোগ করব, যেখানে যেতে চাইবো, যা করতে চাইবো, যা ভোগ করতে যা ইচ্ছা হবে তাই হবে। তো এই ব্যবস্থাই তো আমরা উপহার দিতে চাইছি। তাতে তার দাস করে রেখে এই মালিক হয়ে যাওয়ার মানে ভোগ করার ইচ্ছা, এটা তো তার কাছে বিকল্প নেই বলে এটাই একমাত্র বিকল্প, সেই জন্য সে করে বেড়াচ্ছে, আর সেটা তার কাছে স্বাভাবিক লাগছে। আমাদের যখন এই পদ্ধতি তার কাছে যাবে তখন দেখবে যে এর বাইরেও একটা স্বাভাবিক পদ্ধতি, আরো ন্যাচারাল পদ্ধতি আছে, যেখান থেকে কাউকে শোষণ করতে হয় না। আমি আমার মতো করে, আমার জেনারেশন, তার জেনারেশন, সর্বসময় সকল মানুষ তার ইচ্ছে মতো জীবন পাবে, তাতে তো আমার কিচ্ছু যায় আসে না। যে কারণে এত কিছু করছি, সেটা যদি এটা এই কথাটা আপনি গিয়ে বোঝালেই তবে সে বুঝবে, মানে সেরকম একটা আশা হ্যাঁ, করছি। হ্যাঁ, এটা তিনি যদি নাও বোঝেন তাও সম্ভব, আর বুঝলে তো ভালোই। কারণ ওই যে না বুঝলে, কথাই যদি না বোঝে তাহলে আপনি কাজটা করবেন কি করে? তাকে সে যদি না বোঝে, না আমি এসব বুঝতে চাই না, 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 আপনার কাছে নিশ্চয়ই যখন 2000 টাকা ক্যান্সেল হয়, আপনার কাছে হয়তো দু একটা নোট ছিল, আপনাকে জিজ্ঞেস করেছিল? যখন আজকের ডেটে যেমন রাশিয়াতে যত শিল্পপতি ছিল, যখন পন্থা যাই হোক, রক্তক্ষয়ী আন্দোলনের পরে যখন সেটা দখল করলো, তখন কি মালিকের অনুমতি নিয়েছিল?
নেয়নি তো। তা এখানেও যখন সরকারের থেকে নীতি নির্ধারণ করার জন্য আমাদের কাছে ক্ষমতা থাকবে, সমস্ত সম্পদকে আমরা সরকারি করে নিতে পারবো। যেমন করে বামফ্রন্ট সরকার তার নীতির কারণে জমিদারের কাছ থেকে জমি কেড়ে নিয়েছিল। কোন জমিদার এসে এখানে আপনাকে হ্যাঁ, তাহলে দেখুন কথা খুবই সহজ, আপনি সহজ কথা যে আমরা নির্বাচনী এই যে পদ্ধতি আছে এই পদ্ধতির মধ্যে দিয়ে সংসদে আমরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করব মানুষের সমর্থনে, এছাড়া এবং কোনো আমরা সংবিধান পাল্টে আমরা ওরকম একটা সুন্দর হ্যাঁ। ব্যবস্থা কায়েম করব। হ্যাঁ, এই যে 10% এই তো মানুষ কথাটা। যাতে রাজি নাও থাকে, আপনার কথাকে মেনে নিয়েই বলছি। আপনি বললেন যে এরা মানবে কেন, আমি ধরে নিলাম যে মানবে না, আমি মেনেই নিলাম আপনার কথা। তাহলেও আমরা সরকারে গিয়ে এই ব্যবস্থা লাগু করলে, কারণ রাষ্ট্র ক্ষমতার কাছে তাদের ক্ষমতা অত্যন্ত সাধারণ, ছোট হয়ে যাবে, যে কোনো শিল্পপতি হোক আর যেই হোক, কারণ তার সংখ্যায় 10%। হ্যাঁ হ্যাঁ, তখন তাদের এগুলো আমরা এবং সে যদি পরবর্তী সময় দেখে যে আচ্ছা আমার এগুলো কেড়ে নিয়েছে, যেমন কি রাশিয়াতে পুঁজিবাদ আবার ফিরে এলো, এই তার পেছনে এই কারণ যে তাকে শ্রেণী শত্রু হিসেবে চিহ্নিত করে তার জীবনমানকে নিচে নামানো হয়েছিল। এই পুঁজিপতিরা যদি দেখে নতুন সম্পূর্ণ সমাধান ব্যবস্থায় তার জীবনমান শিল্প কেড়ে নেওয়ার পরে যে ছিল দুটো তার থেকে একসাথে নিচে নেমে হতে পারে গেছে, না। তারা আবার সংগঠিত হবে। দুটো একরকম একভাবে হতে পারে না। একটা অংশ আরেকটা অংশকে শোষিত করেই সে নিজে এত সমৃদ্ধ হয়েছে। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন ভাই সেটা আমরা বলছি এটা অর্থনৈতিক শুনুন না, যে নীতি তার ফলে। শুনুন আপনি এটা বলতে পারেন যে ভাই তুমি এত টাকা সম্পদ করে যেভাবেই করেছো করে তুমি কিন্তু সুখী নেই, অসুখী। আর যে লোকগুলোকে তুমি তার শ্রমের বন্ধ দিয়ে যে লাভটা তুমি নিয়েছো তাতেও সে তো সুখী নয়, সে তো অসুখী আছে শ্রমিকরা, আর তুমিও কিন্তু সুখী নেই। এই যে বক্তব্যটা আপনি থিওরিটিক্যালি আপনি তত্ত্বগত ভাবে নামাবেন, বুঝাবেন, আর পাশাপাশি নির্বাচনের মধ্যে দিয়ে আপনি সংখ্যাগরিষ্ঠতা লাভ করবেন এবং আপনি আইন কানুন পাল্টে আপনি একটা সমতা আনার চেষ্টা করবেন। মোটামুটি ঠিকই বলুন। হ্যাঁ, এইরকমই। এই তো। হ্যাঁ, তাহলে মোদ্দা ব্যাপারটা দাঁড়ালো যে আপনি এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে আপনাদের এই দর্শন বা এই আপনাদের এই লাইন সব মানুষকে ভালো রাখা, সেইটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়েই আপনি সংখ্যাগরিষ্ঠতায় গিয়ে আপনি সংবিধানে আইন পাল্টে যে লোকগুলো মুষ্টিমেয় লোক তারা বুঝলে ভালো, না বুঝলে আইন কানুনের মধ্যে দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করবেন। গুলি করে মারা, ক্ষত, রক্ত দর্শক নেই, তাদেরকে নিয়ন্ত্রণ করবেন। হ্যাঁ, তারা তাদের জীবনে যা চান তাই পাবেন সেই ব্যবস্থায়। তাহলে আর তাকে গুলি করে তারা তাদের তো, আমরা মনে করি কোনো মানুষ, সে রাজনৈতিক দলের কোনো নেতা মন্ত্রী হোক বা মানুষ খারাপ হয় না, এটা আমাদের দর্শনগত একটা স্ট্যান্ড পয়েন্ট। না ঠিক আছে, আপনি তাহলে আপনারা তাহলে করতে পারেন, আপনি পেপারে হোক বা বিভিন্ন লিফলেটের মধ্যে দিয়ে হোক, যে আপনারা যারা এই ধরনের কাণ্ড কারখানা করছেন, হ্যাঁ, কিছু মুসলিমের মানুষ, যে অধিকাংশ মানুষকে এরকম ভাবে তারা নিষ্পেষিত হয়ে যাচ্ছে, দোষ বললেন না, আপনারা কারো দোষ দিতে চাইছেন না, এরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা বিশাল সংখ্যক মানুষ অভাবের মধ্যে, দারিদ্র্যের মধ্যে, কষ্টের মধ্যে, তাহলে সে কাজটা করবে কি করে? প্রতিদিন যদি সে অশান্তিতে থাকে 90 কোটি 100 কোটি মানুষ, তাহলে দেশের ভালো করবে কি করে? আপনারা এরকম একটা পদ্ধতি ধরে রেখেছেন কেন? মুসলিম 10 জনকে আপনারা যদি বোঝাতে পারেন এবং সে যদি বোঝে, এইটা একটা প্রচারমূলক হবে আর একটা নির্বাচনী পদ্ধতির মধ্যে দিয়ে যাবে। এই যে আপনি তাদেরকে প্রশ্ন করতে বলছেন বা জিজ্ঞেস করতে বলছেন, তাদেরকে বলছেন যে আপনারা এরকম করছেন কেন, তারা এরকম করছেন কেন, সেটা তো আমরা জানি না। কেন বলে রাখেন, এইটা আপনারা করছেন বলেই এরকম হচ্ছে। আপনারা কিছু মুষ্টিমেয় লোক এরকম এই কথাটাতেই তো মানে তাদেরকে আমরা উত্তক্ত করছি, কারণ আমরা তার জীবনে যত ভোগ বিলাস স্বাচ্ছন্দ্য যে পদ্ধতিতে সে ভোগ করছে
তার ব্যবস্থা যতক্ষণ না করতে পারি তাকে এই শুকনো জ্ঞান দিয়ে তো লাভ নেই। যদি যদি হ্যাঁ, যদি আমাদের এই কনসেপ্টে তিনি বুঝতে চান তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে তিনি আসবেন, তার এই জীবনে আরো স্বাধীনতা, আরো স্বাচ্ছন্দ্য, আরো ভালো তিনি পেলেন। যদি না বোঝেন, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে নীতি করেই তিনাকে আরো সুখী হওয়ার ব্যবস্থা করেই তার থেকে শিল্প বা তার যে ক্ষমতা আছে সেগুলো থেকে তাকে অপসারণ করা হবে, যেখানে তার ভোগ বিলাসের বা জীবনের মান উন্নত হবে, অবনত হবে না। সেই তো সেই দুটো কথা রইলো, একটা হচ্ছে তাদেরকে বোঝানো হবে। হ্যাঁ, ও তো আমরা ওপেন মঞ্চে রেখে আমি যখন বলছি আপনি একটু শুনুন, আপনি বললে আমি শুনবো, দুজনেই কথা বলতে শোনা যাবে না। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি বলতে চাইছেন যে তাদেরকেও এই ব্যাপারটা বোঝানো হবে, যদি তারা বোঝে ভালো, না বুঝলে নির্বাচনী তো একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় সাধারণ মানুষ বুঝবে যে না, এটা তো আমাদের জন্য ভালো ব্যবস্থা, তারা ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করবে, যখন আমরা সংখ্যাগরিষ্ঠ হব তখন আইন কানুন পাল্টে ওদেরকে আমরা নিয়ন্ত্রণ করে ফেলবো। এই তো দাঁড়ালো। আচ্ছা বলুন। নিয়ন্ত্রণ কথাটাতে আমার আপত্তি আছে যে আমরা তো কাউকে নিয়ন্ত্রণ করতে চাই না। তাহলে সে তার সম্পদ বৃদ্ধির যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা থাকবে। আবার এইদিকে আপনি আপনাকে এইখানেই এই জন্য তো মানে মানুষের স্বভাব বুঝতে বলছি, বারবার ওই জায়গাতেই যাচ্ছে। আপনি যদি সেটা না বুঝায় অন্যজনকে তাকে মনে করেন যে সম্পদ বৃদ্ধির ইচ্ছাই তার স্বভাব, তাহলে ভুল হবে। কারণ হচ্ছে সম্পদ বলুন কেন ভুল হবে বলুন। হ্যাঁ, সম্পদ বৃদ্ধির ইচ্ছা জাগে কোথা থেকে, মূল রুট কজ কি? সম্পদ এত কথা হলো তো সেই জন্য যে সম্পদ বৃদ্ধির ইচ্ছা হলো এই, সে তার জীবনটা তার মতো করে কাটাতে চায়, যখন যা চায় তা যেন পায়, ঠিক কিনা? তাহলে সে করছে, তো সে যা ইচ্ছে তাই করছে, তার ভালো লাগছে সে সেটা করছে। হ্যাঁ, যার কাছে সে সুযোগ আছে সে করছে, যার কাছে সুযোগ নেই সে বঞ্চিত হচ্ছে। এবার আমরা তো তার জন্য সেই ব্যবস্থা করার একটা প্রস্তাব রাখছি, তাকে নিয়ন্ত্রণ করছি না, তাকে প্রস্তাব রাখছি। তিনি বুঝলে ভালো, না হলে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠর কথা তাকে মানতে হবে এবং সেই মতো করে সম্পদ আমাদের কাছে আসবে। তিনি তার জীবন যা এটা করে পাচ্ছিলেন সেই রকমই তার জীবন, আরো বেটার জীবন তিনি করবেন। ব্যাপারটা কিন্তু নিয়ন্ত্রণ করা হলো না, তাকে তার জীবন মতো করেই জীবন দেওয়া হলো। আপনি বললেন তাকে প্রস্তাব দেওয়া হবে। সংখ্যাগরিষ্ঠ যখন নাকি এই দর্শনের গরিব সাধারণ মানুষ যখন সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো লোকসভায়, রাজ্যসভায়, তখন তাদেরকেও তখনও ধারাবাহিকভাবে তো তাদেরকে প্রস্তাব দিয়েই যাওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে, তাদের কানে তো যাচ্ছে। এইবার তারা হয়তো শুনছিল না, তখন ভোটের মধ্যে দিয়ে এদিকে এরা যারা জনপ্রতিনিধি তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো, একটা সংগঠনের মধ্যে দিয়ে পার্টির মধ্যে দিয়ে যদি নিয়ম এই ব্যবস্থাটা মেনে নিতে হয়, তাহলে একটা পার্টির মধ্যে দিয়ে এরা সংখ্যাগরিষ্ঠ লাভ করলো এবং তখন আইন কানুন করার মধ্যে দিয়ে আইন করে করতে হবে। তখন ওখানে গেলেই বললেই তো সে শুনবে না। সেই মুষ্টিমেয় লোক তারা তো তাদের যে ইচ্ছাটা তারা যেটা বুঝেছে এতদিন যে আজকে আমি 100 টাকা আছে, কালকে আমার 100, এক মাস বাদে 200 টাকা চাই, তারপরে 1000 টাকা চাই। আপনি যা বলতে চাইছেন সেটা আমি আর একটু ক্লিয়ার করে দিই। ধরুন আমরা সরকারে গেলাম, ঠিক আছে, এখনো সরকারের যে প্রধানমন্ত্রী যদি আমাদের দেশের যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে সবাইকে ডেকে মিটিং করতে পারেন কি পারেন না? সকলে সেই মিটিং এ যাবেন, নোটিশ পেলেন, গেলেন, তাদের আগামী দিনে যে আমাদের ব্যবস্থা আছে, যেভাবে আমরা ব্যবস্থাটাকে সাজাতে চাই, তাদেরও একটা ভূমিকা থাকবে, কারণ ইন্ডাস্ট্রি চালানোর অভিজ্ঞতা তাদের আছে। দেশের কাজের জন্য তাকে সেই দায়িত্বও নিতে হবে। তার ইচ্ছের কাজ, সেটা ভালো লাগার কাজ। যিনি করতে চান না, বাধ্যতামূলক ভাবে করছিলেন, তিনি ছেড়ে অন্য কোনো কাজ করতে চাইলে করবেন। যদি বয়স পেরিয়ে যায় 50-এর বেশি, তিনি ছেড়ে দেবেন, কিন্তু তার জীবনের যে সুখ স্বাচ্ছন্দ্য সরকার যেভাবে প্রোভাইড করছিল সেভাবে প্রোভাইড করবে। বুঝতে পারলেন? তা এই কাজগুলো সরকারে আসার পরে ভীষণ ইজি হয়ে যাবে।
আইন করে করতে হ্যাঁ, পারেন, এখানে আলোচনা আপনি সৃষ্টি শুনুন, করতে আপনি পারেন। জানি না কি কি বুঝলেন, দুটো প্রক্রিয়া এই পর্যন্ত গিয়ে সরকারি গিয়ে সংখ্যাগরিষ্ঠতা দুটো প্রক্রিয়া হতে পারে। একটা হচ্ছে আইন কানুন তৈরি করে তার যে অত্যাধিক এই আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষাতে মানুষ নিরন্ন হচ্ছে সেইটাকে রোখা। আর একটা হচ্ছে সরকার যদি তখন কলকারখানা তৈরি করে নিজের দায়িত্বে, ওদেরকে যদি সেই রকম আর খুব একটা সুযোগ সুবিধা না দেয়, ব্যক্তিগত মালিকানা যারা আছে তাদের না দিয়ে সরকার যদি নিজে ওই সমস্ত গুলো বানায়, তাহলে সমস্ত মানুষ ওইখানে যাবে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন করার যে প্রতিষ্ঠান, সেই কলকারখানায় মানুষগুলো যাবে, সেখানে ভালো মায়না পাবে, সরকারি ভালো আশ্বাস, সরকারি ভালো সিকিউরিটি সাধারণ মানুষ পাবে। এইবার ওরা যদি না বোঝে তাহলে ওরা সরকারি ফেসিলিটি পাবে না। এই আর একটা পথ আছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা, এইভাবেই তো, এছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প থাকলে এইবার বেরিয়ে আসবে। ঠিক আছে তো, তাহলে এইবার বলি, আপনি কিন্তু আলোচনাটা শুনলে কিন্তু আপনারও ভুল বুঝে বাড়বে, আমারও বাড়বে। হ্যাঁ হ্যাঁ, এইটা যদি পথ হয়, আমি আবার রিপিট করে নিচ্ছি, এইটা যদি পথ হয় যে নির্বাচন বুঝিয়ে বুঝিয়ে মানুষকে, তারপরে জনপ্রতিনিধিমূলক একটা সিস্টেম এখন আছে, সেখানে জনপ্রতিনিধিদের এক এক করে জয়লাভ করে এই আদর্শ, এই দর্শন সামনে রেখে পার্লামেন্টে এবং বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো। তারপরে তারা পাশাপাশি ব্যক্তি মালিকানা যারা নাকি এতদিন ছিল, তাদের ফলে আজকে এইরকম ভাবে আমাদের ভাবতে হচ্ছে নতুন একটা দর্শন আনা, সবাই যাতে শ্রম দিতে পারে এবং প্রয়োজন অনুযায়ী জিনিস পেতে পারে। এই সিস্টেমটা চালু করার জন্য আইন কানুন করে ওই যে সিস্টেমে কিছু মুষ্টিমেয় লোক একাই কেবল সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছে, আর 100 কোটি মানুষ নিরন্ন অবস্থায় কষ্টে থাকছে, এইটা এই দর্শনের মানুষ তো সেটা চাইছে না। তখন তারা সংখ্যাগরিষ্ঠতা হয়ে নিয়ম কানুন তৈরি করে ওদেরকে সরকারি প্রতিষ্ঠান বাড়িয়ে সেখানে ওদের পাল্টা ব্যক্তি মালিকানার পাল্টা কলকারখানা বানিয়ে শান্তিপূর্ণভাবে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারে, যে মানুষ যাতে ভালো থাকে। আর ওরা সুযোগ সুবিধা যদি সরকারের কথা না শোনে, তাহলে যা হয় আর কি, নানা রকম ফেসিলিটি পাবে না। তাতে ওদের কলকারখানা থেকে, আমি যদি উল্টোটাই বলি, তখন এখানে মায়না বেশি হলে সরকারি প্রতিষ্ঠানে, তখন ওখান থেকে মানুষগুলো এই সরকারি প্রতিষ্ঠানে চলে আসে, ওদের কলকারখানা এমনিতেই বন্ধ হয়ে যাবে, অচল হয়ে যাবে। মানুষ একটা এই একটা পথ আছে একদম, ঠিক আছে। এইবার এইটা যদি হয়, তাহলে পরে যারা ওই মুষ্টিমেয় লোকের কথা বলা হচ্ছে আজকে, তারা নিজেদের আকাঙ্ক্ষা, নিজেদের লিপ্সা, সুখ স্বাচ্ছন্দ্য ভালো রাখার জন্য অনবরত এই নিচুতলার শোষিত মানুষগুলো যে আরো চাপে ফেলছে, যাতে তাদের এই সুখ স্বাচ্ছন্দ্যরা থাকে আর এদের যেন সুখ স্বাচ্ছন্দ্যরা না থাকে। তার পরিণতি হচ্ছে যেটা হয়েছে আজকে, তার জন্যই তো আপনাকে ভাবতে হচ্ছে, নাহলে তো আপনি ভাবতেন না, আমিও ভাবতাম। ঠিক ঠিক, এই লোকগুলি এরকম করছে বলে, মুষ্টিমেয় লোক, তার জন্য আপনাকেও ভাবতে হচ্ছে, আমাকে ভাবতে হচ্ছে। আপনার একটা জায়গায় মানে আপনি বোধহয় সেই জায়গাটা ধরতে পারছেন না, বা আমরা বোঝাতে পারছি না। এই মুষ্টিমেয় লোক যা করছে, সব লোকই তাই করতে চায়, মানে কি ভোগ। এই মুষ্টিমেয় লোক আলাদা করে কিচ্ছু করছে না। এই জন্য আমরা কোনো মানুষকে, হ্যাঁ বলছি শুনুন না, একটু শুনে নিন, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। আলাদা করে আমরা এই জন্য কোনো মানুষকে দোষ দিচ্ছি না, কারণ তার যা ইচ্ছা, সে যেমন করে জীবন চায়, আর যেভাবে যা করলে সে জীবন সে পেতে পারে, সে চুরি ডাকাতি, ঘুষ নেওয়া, অপরাধ করা, অপহরণ করা, যা কিছু করতে তিনি, তার যে ইচ্ছা, তাই তিনি সেই মতো করেই এখানে সমস্ত অ্যাক্টিভিটিস, তার কার্যকলাপ করে যাচ্ছেন। না, এইটা কিন্তু সংবিধানে বাধা আছে। এই যে একটা হবে কেন, এইখানে তো বাধা আছে, সংবিধানে বলেছে প্রত্যেকের কাজের সুযোগ দিতে হবে, সবাই আইনের চোখে সবাই সমান,
হ্যাঁ, সবাইকে সমান সুযোগ দিতে হবে। শুধু বলে দিলেই তো হবে না, আমরা যে বলে দিচ্ছি তাতে কি হয়ে যাবে নাকি? না, তার জন্য এই যে হ্যাঁ কেন হবে না, কেন ঠিকই বলেছেন, সংবিধানে থাকা সত্ত্বেও হয় না এই কারণে, হ্যাঁ, কারণ সেই ওই জন্য তো রাষ্ট্রে বলছি তাদের যে লোকগুলো রয়েছে। সংবিধানটা মানুষের স্বভাব বুঝে করা নেই। সংবিধানটা আদর্শগত কিছু ভালো ভালো কথা লিখে দিয়েই ছেড়ে দেওয়া হয়েছে। কি করে সকলকে সমান অধিকার হয়, কি করে মানুষ স্বাধীনতা পায়, কি করে মানুষ সমৃদ্ধ হতে পারে, তার কোনো প্ল্যানিং নেই। অর্থনীতি এমন যে 10% মানুষই ধনী হতে পারবে। 10% মানুষের থেকে যদি কেউ গরিব না হয় তাহলে 90% মানুষের উপায় নেই ওই 10% মানুষের লাইনে ঢোকার। সেই জন্য আপনাকে অর্থনীতিতে আমরা ভালো করে বলেছিলাম, হয়তো খেয়াল করেননি, যে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপরে আহ, মানুষ বড় লোক হতে বা ধনী সমৃদ্ধশালী হতে বা এখন টাকার বিনিময়ে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারছে না, সেই জন্য তার সমস্যা বা কোনো গরিবী কাজ করছে। তার পেছনে যে কারণটি আছে সেটি সংবিধানই, সংবিধানে লেখা আছে এই জন্য সব হয়ে যাবে বা হচ্ছে না আমরা পরিণামে পাচ্ছি, তার পেছনে কারণগুলি আমরা খুঁজে বের করেছি। আর যেটা আপনি বলছেন যে এই লোকগুলি এই হচ্ছে না, কারণ কারণ কি খুঁজে পেয়েছেন? এই যে হচ্ছে না তার কারণ কি খুঁজে পেয়েছেন? তার সংবিধানে মানে যে ভালো ভালো নিয়ম, কথা যে লেখা। নিয়ম, হ্যাঁ, হ্যাঁ? তার এই জন্য এই খুঁজে পাওয়াটা এটাই হয়েছে, খুঁজে পেয়েছি যে নিয়ম কানুন রাখা হয়েছে তার মতো করে ব্যবস্থা করতে পারেনি। সেরকম অর্থশাস্ত্র নেই, সেরকম সমাজনীতি নেই, সেরকম পলিটিক্যাল মডেল নেই, সেরকম পরিবার ব্যবস্থা নেই, সেরকম শিক্ষা ব্যবস্থা নেই। তার মানে পুরো ব্যবস্থা মানুষের স্বভাব, সে যা করতে চায়, সে যেমন করে জীবন চায় তার মতো করে করে ওঠা হয়নি। তাই কিছু মানুষ এখানে করতে পারবে, কি করে করতে পারবে না, অন্য মানুষকে শোষণ করে করতে পারবে, সেই রকম ব্যবস্থার পুরো ঢাঁচা তৈরি করা আছে। তাই আপনি কাউকে শোষণ না করলে আপনি মালিক হতে পারবেন না, আপনি আপনার জীবন যেমন করে চান তেমন করে পাবেন না। এই ব্যবস্থায় সেরকম করেই ঢাঁচা তৈরি করা হয়ে আছে। মানে এটা জঙ্গলি অর্থনীতি বলছি, জঙ্গলি সমাজ ব্যবস্থা বলছি। যেমন করে আমরা একদম আদিতে জঙ্গলে ছিলাম, ক্ষমতা যার বুদ্ধি যার সেই সব ভোগ করবে, বীরভোগ্যা বসুন্ধরা, এরকম করে আমাদের মানুষ বুদ্ধিমান হয়েছে। সেই জন্য ব্যবস্থা যদি ঠিক করে মানুষের স্বভাব অনুযায়ী করা হয় তাহলে কেউ শোষিত হয় না, হবে না। এখানেই আমাদের সঙ্গে বর্তমান বা অন্যান্য সমস্ত পুঁজিবাদী বা সাম্যবাদী ব্যবস্থার পার্থক্য, বুঝতে পারছেন? এইটাই, এই জন্য হ্যাঁ, আপনি এই যে কিছু লোক তারা সংবিধানে ভালো কথা লেখা মানবে না, থাকলেও সাধারণ মানুষের জন্য তারা মানবে না। সেই কাজটা করছে না, তারা নিজেদের স্বার্থের সিদ্ধিই করছে, সেরকম ভাবেই চলছে এই ব্যবস্থার মধ্যে। হ্যাঁ, তার কারণ মানে এই ব্যবস্থায় এই, হ্যাঁ, এইবার তার এই স্বার্থে সে যে দেখবে, সংবিধানে লেখা থাকলেও উপায় নেই। আচ্ছা, কারণ এইবার মানুষ এই তার স্বার্থ সিদ্ধি করতেই চায়, তার জন্মই তাই, সেই জন্য সুখ ভোগ হ্যাঁ, করার জন্য। এইবার এই যে যে কোনো কারণে অতীত থেকে কিছু মানুষের হাতে পয়সা বেশি চলে গেছে, আর কিছু মানুষের হাতে পয়সা নেই কোনো রকমের সংসার চালানোর, এই যে ব্যবস্থাটা হয়েছে, এইবার এই যে কিছু মানুষের হাতে পয়সা জমেছে তারা সংবিধানটাকে নিজেদের মতন করেই চালাচ্ছে। এই জন্যই না, প্রচুর পার্টি বা প্রচুর মানুষ, যে সমাবেশ, সরকার তৈরি হচ্ছে বিভিন্ন রকমের, যে না এরকম ভাবে চলা যাবে না, হুম, সাধারণ মানুষের ভালো বেঁচে থাকার ব্যবস্থা করতে হবে, সেই বিভিন্ন দল বলছে, বিভিন্ন পার্টি বলছে, বা কোনো কোনো সরকার চেষ্টা করছে। হুম, কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন এই সংবিধানটাকে সামনে রেখে কিছু মানুষ তারা তাদের ইচ্ছা মতন কাজ করে যাচ্ছে। এইবার ইচ্ছা মতন কাজ কোনটা? 3-4টা স্তম্ভ আছে এই হুম, ব্যবস্থার। একটা হচ্ছে আইন বিভাগ, আর একটা বিচার, আর একটা প্রশাসন, আর একটা হচ্ছে ধরুন এখন মিডিয়া, এই প্রচার মিডিয়া, বিভাগ, হুম, মিডিয়া। এই সবটাতেই ওদের আধিপত্য ওরা কায়েম করে রাখে। যারা সরকারে যায় সেই মানে পুঁজিপতি শ্রেণী, তারা কি করছে, এই তাদের ম্যাক্সিমাম লোক, ওই যে জনপ্রতিনিধি, তারা টাকা খরচা করে মানুষকে বুঝিয়ে, মানুষকে
টাকা দিয়ে, মানুষকে প্রলোভন দিয়ে, হ্যাঁ, বা না হলে পরে ভয় দেখিয়ে খুন করে এমন একটা হ্যাঁ। পরিবেশ তৈরি করে যে এই মুষ্টিমেয় লোক তাদের জনপ্রতিনিধি, তাদের, আমাদের না, আমাদেরটা আমরা করার চেষ্টা করছি, তারাও জনপ্রতিনিধি পাঠাচ্ছে, তাদেরটা তারা চেষ্টা করছে। ঠিক এবার তাদের অনেক জোর, তারা এখনো পর্যন্ত, তাই তারা তাদের প্রতিনিধিকে এই 4টা স্তম্ভের মধ্যেই রেখেছে, রেখে তাদের ইচ্ছা পূরণ করছে। ঠিক। হ্যাঁ, এটাই হ্যাঁ, তাদের, হ্যালো। হ্যাঁ, তাদের ইচ্ছে পূরণের জন্য এটাই তাদের কাছে একমাত্র পথ। আর যা সংবিধান মেনেই করছে, মানে সংবিধানে এই রকম করার জন্য যাবতীয় ব্যবস্থা করা আছে। হ্যাঁ, সংবিধানে যা আছে, সংবিধানে কিছু ভালো কথাও আছে, ভালো অধিকার দেওয়াও আছে মানুষের, হ্যাঁ, আছে। সাধারণ মানুষের জন্য। আবার মানুষ যে তার সম্পদ বৃদ্ধি করতে পারবে সেই অধিকারটাও দেওয়া আছে। সেই অধিকারটা না দেওয়া থাকলে তো সে করতে পারতো না, হ্যাঁ, তাহলে তো বাধাপ্রাপ্ত হতো আইন দ্বারা, যে তুমি এত টাকার বেশি, যেমন জমিতে সিলিং করা দেওয়া হয়, যে এত একটা মানুষ এত বেশি, সাধারণ মানুষ বসতি অঞ্চলে তা তোমার এই 4 কাঠা 5 কাঠা 3 কাঠা এক একটা অঞ্চল ভিত্তিতে নির্দিষ্ট করে দেওয়া আছে যে একজনের এইটুকু জমি থাকবে। ঠিক। আবার গ্রাম অঞ্চলের চাষি যে তাকে আবার কাটার বদলে তো 3 বিঘা 4 বিঘা জমি দেওয়া হয় নির্দিষ্ট করে, তার বেশি জমি তুমি রাখতে পারবে না, যেটা আগে জোরদার জমিদাররা রাখতো, নিজের প্রচুর জমি এক নামে রেখেছে। আইন করে এই যে নিয়ন্ত্রণ করে দেওয়া হচ্ছে, তেমনি আইন করে তো আর পুঁজিপতিদের যে পুঁজির একটা মালিক, তার তো বলা নেই যে তোমার এই জমির মতন তুমি এত টাকার মালিকের বেশি হতে পারবে না, তুমি যতই ফ্যাক্টরি করো, যত যাই করো, তুমি 10 কোটি কি 1000 কোটি টাকার বেশি তুমি মালিক হতে পারবে না, সেটা তো নিয়ন্ত্রণ করা নেই। না, সেটা নিয়ন্ত্রণ করে দিলেও খুব বেশি কাজ হবে মনে হয় না। কারণ জমির মালিক, পরে 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 হ্যাঁ, আগে বলছি যে ঠিক এটা ঠিক করা নেই, যেমন করা জমি নেই, জমার ক্ষেত্রে আছে, তেমনি টাকার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা নেই। না নেই, ঠিক এইবার কথা। তার ফলে তারা জমির দিকে সেইভাবে যাচ্ছে না, যদি যায় তখন ওই দখল ঠকল করে জোর জবরদস্তি কায়দা করে জমি ফিট করে নিচ্ছে, ওই করছে, হ্যাঁ। দলিল নিয়ে নিচ্ছে, সেইটা অন্য মানে অসাধু উদ্দেশ্য অবলম্বন করে জমি কিছু হয়তো তারা করাপ্ত করছে। হ্যাঁ, কিন্তু পুঁজির ক্ষেত্রে ছাড়টা দেওয়া আছে, পুঁজির ক্ষেত্রে ওরকম কোনো বাইন্ডিংস নেই যে তুমি তুমি যদি ইস্পাত শিল্প টাটা, তা তুমি ইস্পাত তোমার 10,000 কোটি টাকা পর্যন্ত তুমি মালিক হতে পারবে। কেউ হয়তো একটা জুতো কোম্পানি করেছে, তাকে বললো 5,000 কোটি টাকা তোমার মালিক হতে। কেউ হয়তো পেন, সাধারণ পেন, তাকে বলা হচ্ছে যে তুমি 100 কোটি টাকার মালিক বেশি হতে পারবে না। এইরকম ভাবে স্তর অনুযায়ী তো কোনো সিলিং করে দেওয়া নেই পুঁজির ক্ষেত্রে। তার ফলে যেটা হচ্ছে ধারাবাহিকভাবে একটা জায়গার সম্পদ আর একটা জায়গায় চলে যাচ্ছে, এই হচ্ছে সমস্যাটা। এইবার এটা রক্তক্ষয়ী, মার্ক্সরা বলেছে রক্তক্ষয়ী হবে একটা সময়, এই যে ওরা এইভাবে লুটে, মানে ওদের সম্পদ বৃদ্ধি করছে, লুটে ফুটে বললাম না, সম্পদ ওরা এই সুযোগে বড় করছে, যেহেতু ওদের সিলিং করা দেওয়া নেই। এই আলোচনার থেকে আমার এটা একটা সুন্দর, মানে আমার নতুন একটা ভাবনা বের হলো আর কি, যে এইখানে সিলিং করে দেওয়া আছে জমিতে, কিন্তু পুঁজিতে সিলিং করে দেওয়া নেই সংবিধান আইনে। ফলে তারা যে তার পুঁজি বড় করছে, সমানে বড় করে যাচ্ছে। বড় করতে গেলে কি হচ্ছে শুনুন, বড় পুঁজি তো নির্দিষ্টই থাকে, জমি নির্দিষ্ট, জমি তো বাড়ছে না, জমি তো নির্দিষ্ট পৃথিবীতে। না না, এতে যে অসুবিধাটা আছে সেই দিকে একটু নজর দিতে দেবো কি আমরা? যদি কোনো সরকার পুঁজির উপরে সিলিং করে দেয়, যেমন জমিতে করে দেওয়া গেছে, তাহলে কি সমস্যা হতে পারে? একটু সেই দিকে আলোচনা করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, বলছি শুনুন, জমিতে সিলিং করে দেওয়ার পরেও যে ফলাফল আমরা পাচ্ছি আশা অনুরূপ নয়। কারণ তখন একজনের নামে, মানে জমিদার যাকে বলা হতো, তারই নামে হাজার হাজার বিঘা থাকতো। এখন জমিদারের আত্মীয় স্বজন, কুকুর বিড়াল, তাদের নামে সেটাকে কিছু অংশ হলেও কমেছে,
কিন্তু তাদের নামেও জমি জায়গা করে সেই একই জায়গায় সে জমির মালিক হয়ে বসে আছেন। এটা একটা জায়গা গেল। আর এটা সিলিং করে দেওয়ার কারণে যতটুকু ফল বা ফলাফল আমরা পেয়েছি, সেই ফলাফলটা এই জন্য পেয়েছি যে জমিকে তুলে নিয়ে অন্য কোথাও যাওয়া যায় না। জমি একটা স্থাবর সম্পত্তি, হুম, পুঁজি হলো অস্থাবর সম্পত্তি। হুম, এখানে যদি আপনি সিলিং করে দেন তাহলে আমাদের দেশ আরো গরিব হয়ে যাবে, আরো বেকার বেড়ে যাবে। কেন? না, তার কারণ এই যে আজকের দুনিয়ায় গ্লোবাল অর্থনীতি হয়ে যাওয়ার কারণে সে এখানে আপনার সিলিং অনুযায়ী ব্যবসা করবে, দরকার হলে তার ছেলেদের নামেও আলাদা আলাদা করে শিল্প তৈরি করবে, যেমন জমিতে করেছিল বিড়াল কুকুরের নামে। সেই দেখবে, সেই করবে, সবকিছু কিন্তু আলাদা আলাদা। তারপরেও যতটুকু আবার অতিরিক্ত সিলিং এর বাইরে চলে যাবে সে বিদেশে নিয়ে যাবে, সেখানে গিয়ে সে শিল্প করবে, সেখান থেকে সে মুনাফা তৈরি করবে। কারণ না সব সেখানে তো আপনি বলতে পারেন, দেখো আমাদের কাছে একটা নতুন দর্শন আছে। তুমি ভারতবর্ষেই বড় সম্পত্তিশালী হও আর পৃথিবীরই হও, তোমাদের নানান রকম ঝুট ঝামেলা আছে, তোমাদের প্রাণের ভয় আছে, তোমরা ঘুরতে পারো না। সুতরাং তোমাদের, আমরা শিখুক, পৃথিবীতে যারা ধনী হচ্ছে একটা অংশ, তাদের নানান ঝামেলা আছে। কিন্তু আমার দেশের যারা নাকি ধনী না, সম্পদ মানুষ, আমি 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 একটু জেনে নিই। আপনি এই যে সিলিং এর ব্যাপার বলছেন, এটা কি আমাদের নতুন ব্যবস্থার জন্য একটা পরামর্শ দিচ্ছেন? হ্যাঁ, আমি বলছি আচ্ছা। এই কারণের জন্য তো ওকে রোখা যাবে না, এটা না বলছি। না আপনি না না, বললে আমাদের শুনবে না, না আপনি না বললে শুনবে না এই কারণেই, যেহেতু এইখানে প্রচুর মানে ওই যেটা আপনি অস্থাবর সম্পত্তি ক্যাশ, হ্যাঁ, হ্যাঁ, সেটা বেশি করার সুযোগ আছে। সেই হ্যাঁ, সুযোগটাকে প্রতিষ্ঠা করার জন্য সে হুম, কি করছে, নির্বাচনী ব্যবস্থায় তার নির্বাচনী ব্যবস্থায় ওই মানে আইন ব্যবস্থায় সে হ্যাঁ, তার প্রতিনিধি নির্বাচিত করে দিচ্ছে, হুম, মেজরিটি। হুম, বিচার ব্যবস্থায় তার মতন করে লোক ওখানে নিয়োগ করে বসিয়ে দিচ্ছে। হুম, হুম, প্রশাসনে আইপিএস পুলিশ সমস্ত জায়গায় তার নিজের লোক বসিয়ে দিচ্ছে। হুম, হুম, আর মিডিয়ার মধ্যে বড় বড় মিডিয়াগুলোকে সে নিজের নামে করছে নতুন করে, নাইলে যেগুলো আছে সেগুলোকে টাকা ঢেলে তার মতন করে প্রচার করতে বলছে। হুম। তাহলে আচ্ছা, আপনার প্রচারের বিরুদ্ধে কিন্তু এই প্রচারগুলো হবে। না, আপনার এই যে সে তো প্রচার ভালো, হুম, হুম, আপনার ভালো প্রচারের বিরুদ্ধে কিন্তু হুম। ওদের প্রচারটা প্রাধান্য পাবে। আচ্ছা শুনুন, এবারে হ্যাঁ, আপনি তো বলেন। আপনি তো দেখতেই পাচ্ছেন যে ওরা সংখ্যায় লঘু, মানে সংখ্যালঘু ওদের অবস্থান। হ্যাঁ, লঘু। হ্যাঁ, তার মানে যদি ওরা আমাদের বিরুদ্ধে গিয়ে ভোটও দেয় হ্যাঁ। তাহলে তো সরকারে যাওয়ার পাক্কা আমাদের জায়গাটা, হ্যাঁ না? সেইটা তো আপনাকে বোঝাতে হবে। না, কাকে আপনার বোঝাবো? তো ধীরে ধীরে আরে ওরা ওরা লোকদের বুঝলো, ওরা বুঝছে না, ওরা বুঝবে না, আমি ছেড়ে না না, ওরা ওরা মেনে ওরা নিলাম। বোঝেও না, ওরা ওদেরটা ঠিকই বোঝে। সেটা হচ্ছে, আপনাকে তো ধরিয়ে দিলাম, ধরুন 543টা লোকসভায় সদস্য আছে। হ্যাঁ, এইবার ওইখানে আমাদের এই সাধারণ মানুষের এই দর্শনের কথাই বললাম, সাধারণ এইভাবে ভাগ করতে চাইছেন না, আমি করতে বললাম এই দর্শনের প্রতিনিধি যারা, তারা হ্যাঁ, যত আস্তে আস্তে বাড়তে থাকবে, ওরা হ্যাঁ, তত বুঝতে পারবে যে আমাদের এই যে এত ভোগ বিলাস, এই যে এত সম্পদ বৃদ্ধি, এইটা আর হ্যাঁ। থাকবে না, এটা আর থাকবে না। আচ্ছা, তখন ওরা ভোগ বিলাস আক্রমণ থাকবে না বুঝতে পারবে। হ্যাঁ, ভোগ বিলাস সম্পদ থাকবে না হয় বোঝা গেল, যেটা হচ্ছে অতিরিক্ত সম্পদ। আর ভোগ বিলাস থাকবে না এটা বুঝবে কি করে? আমরা কোথাও বলেছি কি গরিব না, মানুষের মতো আপনাকে জীবন এইবার যাপন করতে হবে? এইবার হ্যাঁ, ভোগ বিলাস বলে বলছি এইবার যার 100 কোটি টাকার মালিক, হ্যাঁ, সে যে ভোগ বিলাস করতে পারে, হ্যাঁ, যে লক্ষ কোটি টাকার মালিক, হ্যাঁ, তার ভোগ বিলাসটা অনেক বড়, তার আকাঙ্ক্ষাটাও বড়, সে তার মানে তার সেট আপ, এই যে আপনি বলছেন আচ্ছা। আমরা এইভাবে বোঝাবো, সে তো না, সেইভাবে বুঝিয়েছে বলেছে লক্ষ কোটি টাকার মালিক হয়েছে। না স্যার, আমি বলি শুনুন, মানুষের মানে গ্রহণ করার মতো একটা লিমিট থাকে। আপনি সে মানুষেরই হোক আর একটা সমাজেরই হোক, উন্নয়নের যদি আপনি দেখেন যে রেশিও, তাহলে আমরা উন্নতশীল দেশগুলো যে রেশিওতে তাদের ইনফ্রাস্ট্রাকচারকে আবার নতুন করে তৈরি করতে পারছে, একেবারে আমাদের মতো গরিব দেশ বা উন্নয়নশীল দেশ, সেখানে অনেক বেশি আমাদের সম্ভাবনা আছে। কারণ যে জায়গায় একদম আপনি ধরে নিন আপনার এই পৃথিবীটাকে আপনার একটা
10 ডিসিমল জায়গা ধরে নিন, যদি এখানে আপনি আপনার প্রয়োজন মতো বিলাসবহুল আপনি যা যা চান তেমন করে বাড়ি করে নেন, তাহলে আপনি কি আপনার ওই বাড়ি ফেলে, আপনার যেমন করে আপনার বাড়ি দরকার ওই বাড়ি ফেলে আবার নতুন বাড়ি করবেন? করবেন না। তার মানে আহ, উম, ওই মানুষটি যত রকমের ভোগ করতে চায় তার একটা তো লিমিট আছে। তারপরেও তার কিছু সম্পদ যা কিনা বহু গুণে সম্পদ অতিরিক্ত, যেমন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেটা বলছে। আপনি কি বলতে চান ট্রাম্প বা বাইডেন বা ধরুন কেনেডি মানে এরকম উন্নত দেশের মানে ধনী হ্যাঁ, আমেরিকার কথা বলি। তাদের প্রধানদের জীবনযাত্রা হ্যাঁ। লিমিটেশন আছে আপনি বলতে চান? না না, তাদের জীবন তারা কি দুটো খাটে ঘুমায় নাকি এক রাত কাটানোর জন্য 6টা ফ্ল্যাট লাগে? সে বলবে তোমার দেখার দরকার নেই, আমি একটা দেশে থাকবো আজকে, কালকে গিয়ে আরেকটা দেশে থাকবো। তো থাকবেন তো, কি সমস্যা? আমরা তো বলছি আমাদের যেখানে যে কোনো দেশে আপনি যখন এটা বিশ্ব ব্যবস্থা হয়ে যাবে তখন তিনি পাবেন এটা করতে। তোমার কথা আমি চলবে কেন? আমি এই প্লেনে আমি আজকে সকালবেলা এখানে, কালকে ওইখানে, ওই যে প্রতিদিন ঘুরে বেড়াবো, আমার ছেলে মেয়েরা ঘুরে বেড়াবে, কাজ করবে না, কারণ আমি টাকা তৈরি করে দিয়ে যাচ্ছি। না না, সে ঠিকই আছে। আর আপনি জানি না আমরা মোটামুটি যেটা সোশ্যাল মিডিয়াতে বড় বড় মানুষদের জীবনযাপন দেখি, তারা বলছি তারা বরং আমাদের অনেক মধ্যবিত্ত থেকেও সাধারণ জীবনযাপন, যারা অত্যন্ত ধনী মানুষ, পৃথিবীর 1 নম্বর থেকে 10 নম্বর মানুষ, তারা তাদের জীবনযাপন আমাদের মধ্যবিত্ত থেকেও হয়তো তার সম্পদ অনেক বেশি, ওই লক্ষ লক্ষ কোটি টাকা, বলছি লক্ষ লক্ষ কোটি টাকা। হ্যাঁ, সেটা হয়তো তার তুলনা করা যায় না। আপনার আমার কথা শুনতে যাবে কেন? তার কথা শুনুন, আমরা যেমন চেষ্টা করছি, আমি তো আপনাকে প্রথমেই বললাম তাদের যদি শুনুন, হ্যাঁ আমি এখানে একটা কথা বলি শুনুন, আমরা যেমন এরকম চেষ্টা করছি বোঝানোর জন্য মানুষকে, তেমনি তাদেরও মায়না করা। আমাদের তো লিমিটেশন আছে, কারণ আমাদের দৌড়ঝাঁপ করার এই যে এতদিনে আপনি 4-5 জন 10 জন লোক পেয়েছেন, আর তাদের 10 জন পেতে 10 সেকেন্ড লাগবে যারা ওদের পক্ষে প্রচার করবে। আপনার 4 বছর লেগে গেছে আপনার 8-10 জনকে পেতে, আমার 8-10 জনকে পেতে, আর তাদের 4 সেকেন্ড লাগবে সারা পৃথিবীতে এদের নেটওয়ার্ক আছে। আমি খারাপ বন্ধন করতে বলতে চাইছি না, আমি বলছি ব্যবস্থাটা এইরকম। না না, আপনি তো ঠিকই বলছেন, আপনার কথা তো আমি বুঝতে পারছি, কিন্তু যখনই আমি বলছি যে লোকে এই যে টাকা জমাচ্ছে কেন, তার যে লজিকটা আমি রাখছি, সেটাতে কি আপনি একমত হতে পারছেন না? এত লক্ষ লক্ষ কোটি টাকা লোকে যে সঞ্চয় করছে, তার পেছনে কি কারণ আছে, সেটা কি আমরা যেটা বলছি সেটা কি আপনি বুঝতে পারছেন বা একমত হতে পারছেন না? না, তাদের না, আপনার তো এই যে জায়গাটা, এই জায়গাটা আপনি কিভাবে ভাবছেন আমি বুঝতে পারছি না। মুসলিমের লোক যারা এইরকম একটা জায়গায় গেছে, আজকে এটা আজকের ব্যাপার। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, ছাড়ুন ও, বুঝতে পারছি আপনি কি উদাহরণ দিতে চাইছেন বা দিচ্ছেন। আপনার ওখানে আপনি যখন রাস্তা থেকে যখন চলে যান তখন, হ্যাঁ, বা বাড়িতে যখন কোনো ভিখারি আসে আপনাকে কিছু চাইতে, সেই ভিখারিটা কে যদি আপনি দেখেন যে কোথাও কেউ তাকে পেট ভরে খাওয়াচ্ছে, আপনার কি খুব হিংসা হয়, খুব রাগ হয়, আরে ভিখারিকে কেন খাওয়াচ্ছে পেট ভরে, এরকম মনে হয়? না, মনে হয় না, আমার মনে হয় না, কারোর মনে হতে পারে। না না, আপনার যদি না হয় অন্য কারোর হবে কেন? তার পেছনে কারণ এইগুলো কেন হতে পারে বলে দিচ্ছি। তার কারণ হতে পারে যে তুমি কি ওই 5 জনকে দেখিয়ে তুমি এখানে মহান থাকবে, অনেকের কুবুদ্ধি কুচিন্তা সে এটা ভাবতে পারে। আচ্ছা আচ্ছা,
মানে যে খাচ্ছে যে করছে তার জন্য হতে পারে আপনার, যে সে এটা করে মহান হতে চাইছে। ভিখারিটা যে খাচ্ছে, ভিখারিটা যে খাচ্ছে তার উপরে কি আপনার রাগ হয় বা হিংসা হয়? আরে না, এই তার উপরে ভিখারি, রাগ হবে কেন? না, তার হ্যাঁ, উপরে রাগের কারণ নেই। বরং ভালোই লাগে যে ভিখারিটা খেতে পেলো, এবং হ্যাঁ, যে খেতে পেলো। খাওয়াচ্ছে তার উদ্দেশ্য অন্য কিছু হতে পারে, সেটা আলাদা সাবজেক্ট। এবং হ্যাঁ, সেটা আপনি দেখেন যে লোকটা ভিখারিকে খেতে দিচ্ছে কিন্তু তার উপরে দুধ ব্যবহার করছে, এই খা, এই সবটা খেতে হবে। হুম, এরকম আপনি খেয়েছিস এটা কোনোদিন? দিয়ে এই এরকম উদাহরণ বলে, দিয়ে কি বলতে চাইছেন সেটা বলুন, এই উদাহরণ দিয়ে কি হ্যাঁ আলোচনা হ্যাঁ করতে চাইছেন? হ্যাঁ, যাদের কাছে কোটি কোটি টাকা আছে, আচ্ছা। হ্যাঁ, যারা আমরা 90% মানুষে গরিব নিরন্ন, হ্যাঁ, হ্যাঁ, তারা হ্যাঁ, তারা তারা যদি পেট ভরে খেতে পাই, হ্যাঁ। তারা যদি মানে তাদের তাদের দয়ায়, তাই মানে তাদের না না দয়ায় না 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 তাদের দয়া ভিখারির নয়। মতন তারা দিবে, আমরা আরে খাবো। শুনুন শুনুন, কথা বলুন। কমপ্লিট হয়নি তো। আমাদের এখানে দয়া করছেন না কেউ, আমাদের সরকার যে ব্যবস্থা করছে তার উপরে দাঁড়িয়েই আমরা এটা করছি। তাকে কিন্তু তার জায়গায়, তার যে তার সম্পদ, তার যে জীবন যাপন, কারণ আমাদের তো বলেইছি আমরা যে আমাদের ব্যবস্থায় মানি লেস হয়ে যাবে, তার সম্পদ তখন নীল হয়ে যাবে। মানে ওই টাকা কোথাও তিনি গাড়ি কিনতেও পাবেন না, খাবার কিনতেও পারবেন না, মানে চলবেই না। বুঝতে পারলেন? টাকা যখন আমরা, সরকার যখন মানিলেস ইকোনমি শুরু করবে, তার মানে সরকারের কাছে ডিমান্ড তাকেও করতে হবে, সাধারণ গরিব মানুষও করবে তার ইচ্ছে মতো, যা কিছু তার চাই, আর ব্যবস্থা সেরকম বানাবে। তো তার তো টাকার আর কোনো ভ্যালুই থাকলো না। ও টাকা নিয়ে অত টাকার যে বলছেন, না, আপনি তো কি দরকার? ঘুরে অন্য জায়গায় চলে যাচ্ছেন। আপনার প্রচেষ্টা, আপনার উদ্দেশ্য ভালো। আপনি এইভাবে একটা ভেবেছেন যে টাকা, টাকার মুদ্রা কোথা থাকবে না, হুম সরকার দাঁড়িয়ে থেকে সবাই হুম, যাতে খেয়ে পরে বাঁচতে পারে, শিক্ষা পায়, চিকিৎসা পায়, এই ব্যবস্থা তৈরি হবে। হ্যাঁ, সবাই যাতে ভালো করে থাকে, আপনি এটা ভালো সবাই প্রচেষ্টা। কিন্তু সবাই, আপনার এই প্রচেষ্টা যখন আপনি মানে প্রতিষ্ঠা করতে যাবেন মানুষের কাছে, হ্যাঁ, তখন একটা দুটো পদ্ধতি আছে বললাম। একটা হচ্ছে আপনি খেলাধুলা ক্লাব, মাঠে ময়দানে প্রচার করলেন, নির্বাচনে গেলেন না, আপনি প্রচার করলেন, এরকম একটা পদ্ধতি আমাদের আছে। তখন হুম সময় মতো আমরা ভোটে দাঁড়াবো, তখন হুম তারা বলবে যে আপনি ভোটে যান। হুম আর একটা পদ্ধতি, আপনি প্রথম থেকেই ভোটে গেলেন, ভোটে হুম গিয়ে আপনি দাঁড়িয়ে আপনার কথা বললেন হুম যে আমাদের এরকম একটা ভাবনা আছে যাতে সবাই ভালো করে বাঁচতে পারে, হুম ভালো আসবে, গরিবও ভালো ভালো থাকবে। হুম এই একটা পথ আছে। হুম এইবার বললাম আমাদের এই বা আপনার আমার এই ভালো চিন্তা, আমরা যেমন প্রতিষ্ঠা করার জন্য দৌড়াবো, টাকা পয়সা খরচা করব, হুম তেমনি যারা প্রচুর টাকা এতদিনে রোজগার করেছে হুম, তারাও প্রতি মুহূর্তে এই এমএলএ এমপি মানে অর্থাৎ জনপ্রতিনিধি, তাদের দেখুন, পক্ষে জনপ্রতিনিধি তৈরি হুম, করার জন্য টাকা দেখুন পয়সা দেখুন থাকবে। দেখুন 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 আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমাদের ব্যবস্থা। আপনিই বলেছেন যে সকলেই যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তার ব্যবস্থা। আবার হ্যাঁ, বলার সময় বলছেন যে যারা এরকম জোগাড় করে বসে আছে, তার মানে কি হ্যাঁ, তারা বাদ দিয়ে আমাদের এই ব্যবস্থা? হ্যাঁ, সবাই তাহলে বলবেন না গরিব মানুষের ব্যবস্থা বলুন, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ। এবার আমাদের আবার ব্যবস্থা আপনি তো গরিব মানুষ, আমাদের ব্যবস্থা তো আবার গরিব মানুষের আবার ব্যবস্থা বলি, নয়। আপনি জায়গাটা ধরার চেষ্টা করুন। আমি আপনাকে বললাম আমি স্মরণ করে আমাদের দিচ্ছি, আমাদের ব্যবস্থা গরিব মানুষের ব্যবস্থা তো নয়, আমাদের ব্যবস্থা সব মানুষের ব্যবস্থা। আমি আপনার কথা বুঝেছি, হ্যাঁ, সেইটা এবার ধরে বলুন। আপনাকে তো প্রচারে যেতে হবে, হ্যাঁ, তো আমরা সব মানুষের, ধনী মানুষ আরো ধনী হবে, প্রচারে এই যেতে কথা বলছি হবে। তো। হ্যাঁ, সচেতনতার কাজ করতে হবে, প্রচারে যেতে হবে। আমি ধনী, বলছি আপনি দেখুন, খেয়াল করুন, আপনি 4 বছরে অন্য না, বোঝার জন্য বলছি, আমিও আমার বোধও তাই অবস্থা। হুম, 4 বছরে আমরা 4টা লোক পাই না বা না না 10টা লোক পাই না, এটা কিন্তু নিয়ে ওরা 4 মিনিট লাগবে 100টা লোক জোগাড় করতে, কারণ ওদের কাছে প্রচার যন্ত্র, এমএলএ এমপি, টাকা পয়সা সব আছে। না না, ওদের কাছে 4 মিনিট লাগবে কেন বলছেন? এই ব্যবস্থাটাকে ওরা এস্টাবলিশ করেছে 400 বছর ধরে, না, আর আমি আমরা এটা কথার 4 কথা বছর বললাম, ধরে চেষ্টা জামিনের করছি। কথার কথা বললাম, আপনি মানে বোঝার জন্য হ্যাঁ বললাম যে হ্যাঁ, তা কাজটা ভাবে হতে পারে। ওরা চার 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 মিনিটের করতে পারবে এই জন্য কি এটা 400 বছর ধরে চলছে।
আর আমরা এটা 4 বছর ধরে শুরু করেছি, তাই নতুন কনসেপ্ট লোকে বুঝছে দেরিতে, অনেকেই শুনছেন কিন্তু এই যে আপনার মতো মেলাতে পারছেন না, সে কারণে এখানে সময় আছে, প্রত্যেকের জীবিকা আছে, যারা খুব ইন্টারেস্টেড এই বিষয়টি তাদের ভালো লাগার বিষয়, তারা এখানে ইনভলভ হয়ে বিষয়টিকে আরো খুঁটিয়ে খুঁটিয়ে জানার চেষ্টা করছে। এমন করেই সমস্ত মানুষের কাছে আজকে যারা 4 এসছে, কালকে এটা মাল্টিপ্লাই হবে 40-এ, 400, 4000। সোশ্যাল মিডিয়ার যুগ, মেন মিডিয়ায় যখন এই খবর চলে আসবে, কোনো এরকম মানুষ যারা এই বিষয়টিকে অ্যানালাইসিস করতে আমাদের ওপেন মঞ্চে চলে আসবে, তাদের মধ্য দিয়ে এক এক দিনে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার রাস্তা আছে বর্তমান সময়ে। তা এই কথা বলে আমাদের কার্যক্রমকে এতটা পিছিয়ে রাখার কোনো কারণ নেই যে এই 4 বছরে আমরা 4 জন, 5 জন বা 8 জন, 10 জন। ঠিক আছে স্যার? হ্যালো। হ্যাঁ স্যার, শুনছি। হ্যাঁ, আমি বলবো আমি হ্যাঁ বলুন। বলছি যে আপনি এখন আবার কথাটা রিপিট করলেন যে তারা 400 বছর ধরে এটা করেছে, ধরে নিলাম কুচবিহারের 400 বছর না 200 বছর কুচবিহারের আগে সামন্তবাদী ব্যবস্থা ছিল। হ্যাঁ আমি মাত্র আমাদের দেশে 100 বছরের দিকে ধরতে পারেন, ঠিক আছে, আমি তাই বললাম। আমি উদাহরণস্বরূপ আমাদের দেশে এই যে আপনার মতন করে আমার মতন করে ভাবনার চিন্তা করার লোক কিন্তু 100 বছর আগের থেকে তৈরি হচ্ছে। ধরো এই স্বাধীনতা আন্দোলনের লড়াই, তারপরে তার স্বাধীনতা প্রতিষ্ঠা হলো, তার 75 বছর হয়ে গেল। তাতে প্রচেষ্টা কিন্তু হয়েছে যে সবাই সুভাষচন্দ্রের কথা বলেন, গান্ধীজির কথা বলেন, রবীন্দ্রনাথের কথা বলেন, তারপরে সমাজকর্মী রামমোহন বিদ্যাসাগর ইত্যাদি বা লেখক গায়ক অনেকেই ছিল। তারা প্রত্যেকেই কিন্তু ভালো, আপনার আমার মতন ভালো কথা চিন্তা করেছে যে সবাই মিলে থাকো, চেষ্টা সবার। কিন্তু 75 বছরে দেখা গেছে যে যদি আমি স্বাধীনতার কথা ধরেই বলি, ব্রিটিশ চলে যাওয়া, এইটার দিকে দেখা গেছে যে দিনকে দিন মানুষ আরো দরিদ্র হয়েছে আর কিছু মানুষ ধনী হয়েছে। ঠিক আছে, কিন্তু আজকে হয়তো আপনি একটা কথা বলছেন, এটা নতুন কিছু ভাবনা নয়। এই যে আপনি যেটা বলছেন, আমি বলছি এখন এটা কিন্তু নতুন নয়। সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে ধীরে ধীরে সমাজতন্ত্রে যাওয়া এটা নতুন কথা নয়, এটা পুরনোই কথা। ঠিক আছে, তারা কিন্তু 75 বছর ধরে বলে আসছে যে আমরা নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে আস্তে আস্তে সবাই যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, কিন্তু সেটা হয়নি, উল্টো আরো বৈষম্য বেড়েছে। আপনি শুধু মানুষের হাতে সম্পদ চলে গেছে। আপনি শুধু ইতিহাসের পুনরাবৃত্তি করে লাভ কি হবে? ইতিহাসকে শুধু আমরা শুধু আলোচনা করে যাব, আমরা এর অ্যানালাইসিস করব না যে এত এত বড় বড় মহাপুরুষ, আমরা অ্যানালাইসিস তো করবো না। আবার নতুন করে একটু ভাবতেই হবে। হ্যাঁ, আমরা তো রেজাল্ট পাচ্ছি না। ওনারা যা বলেছেন, করতে বলেছেন বা যা কিছু নিয়ম কানুন বানিয়েছেন, যে যা ভেবে করতে বলেছিলেন, সেটা তো পরিণামে আমরা দেখতে পাচ্ছি না, হচ্ছে না, উল্টো হচ্ছে বলছেন। আমি একটা কথা বলবো স্যার, আমার কথাটা কি বুঝতে পারছেন? একটা কথা বলি বলুন। যারা এতদিন এই ধরনেরই একটা কনসেপ্ট নিয়ে চলেছে যে নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষকে ভালো থাকার কথা বলবো এবং সমাজতন্ত্রে পৌঁছে একটা ভালো একটা ব্যবস্থা, আমাদের সংবিধানে তা লেখাও আছে প্রস্তাবনা, আমরা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক স্বাধীনতা এবং সমাজতন্ত্রের ব্যবস্থা প্রতিষ্ঠা করব, এই কথা লেখা আছে। তার চেষ্টা অনেকেই করে আসছে। এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে দু একজন আছে যারা নির্বাচনী ব্যবস্থাটাকে মনে করে না, সেটা অন্য কথা, কিন্তু অধিকাংশই নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়েই এরকম একটা ব্যবস্থা যেতে চাইছে। অথচ এই 75 বছর 76 বছরে দেখা যাচ্ছে মানুষ আরো দরিদ্র হয়েছে আর কিছু মানুষ আরো ধনী হয়েছে। আমি আপনাকে নতুন করে ভাবতে হয়, আপনার কত যুক্তি আছে যে যারা করেছে, আমরা তো করিনি, যারা দায়িত্ব ছিল এতদিন তারা করেছে, তারা ভুল ভ্রান্তি আছে, তাদের অনেক ত্রুটি আছে ভাবনায় কাজে, সেইগুলি এখন আপনার বের করে আপনার আমার বের করে বুঝতে হতে পারে যে যারা করলো তাদের মধ্যে তো ত্রুটি আছে, আমরা কি করতে পারি যে আমরা এই জায়গায় যেতে পারি, এইটা আপনি করতে পারেন নিশ্চয়ই। ঠিক, সেটাই তো করছি আমরা। আচ্ছা, হ্যাঁ, সেটাই তো করেছি। নাহলে
পুরনো যা কিছু আমাদের ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে কেন এত বৈষম্য, কেন এত ধনী দরিদ্র, অভাব অনটন, অপরাধ, এর পেছনে কারণ কি? সেই কারণগুলো খুঁজতে গিয়েই তো জীবনকে জানতে হয়েছে। আর জীবনকে জানতে গিয়ে দেখা গেছে যে জীবন যেভাবে চায় সে মতো করে ব্যবস্থা নেই, মানে বাইরে অব্যবস্থার কারণে। এই কথাগুলো এই ৭৫ বছরে বহু রাজনৈতিক কর্মী, সমাজকর্মী, অর্থনীতিবিদ তারা বলে এসছে। সলিউশন কোথায়? বলে তো এসছেন সমস্যাটার কথা, কিভাবে এর সমাধান করা যাবে সেই ফর্মুলা কোথায়? আপনি যেটা বললেন নির্বাচনের মধ্যে দিয়ে সমাধানের কথা, আইন কানুন পাল্টাবে, সেই কথাই বলে এসছে। আচ্ছা, কোনো ফারাক নেই খুব একটা। হ্যাঁ, আইন কানুন পাল্টাতে হবে বলে কি পাল্টেছে? আইন কানুন পাল্টাতে হবে বলে তো সব রাজনৈতিক দল হয়নি কেন? হ্যাঁ, তার মানে বুঝতে হবে যে আন্ডারস্ট্যান্ডিং, তার মানে বুঝতে হবে হলো না কেন, এইটা কি বলতে পারেন? কেন হলো না? তার মানে কি যেমন করে করলে হয়ে যাবে তেমন করে করতে পারেননি। হ্যাঁ, তাহলে আমরা বলছি যে যেমন করে করলে হয়ে যাবে, বুদ্ধির লেভেল থেকে দেখুন আমরা সেই কথাগুলো বলছি। ওরা তো আগে ক্ষমতায় এসে করার চেষ্টা করেছে। আমরা বলছি আমরা এই মতো করে ব্যবস্থার একটা খসড়া তৈরি করেছি, দেখুন এই প্রস্তাবে আপনাদের জীবন পাল্টে যেতে পারে কিনা। যদি আপনার মনে হয় হ্যাঁ পাল্টে যেতে পারে বা পাল্টে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বৌদ্ধিক লেভেলে, কারণ সরকারে তো আমরা নেই, তখন আমাদের সরকারে নিয়ে যান, মতামত জানান, আমরা এই কথাটাই, এই ব্যবস্থার এই রূপরেখাটাই ওখানে গিয়ে এস্টাবলিশ করতে পারি। কারণ আজকে যারা এই কথা বলেছে একই কথা, নির্বাচনের মধ্যে দিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ তাদের কাছে, আপনি খুব ভালো পয়েন্ট ধরেছেন। আজকে দেখবেন আপনি যত রাজনৈতিক নেতা প্রতিনিধিত্ব করার জন্য ইলেকশনে পার্টিসিপেট করেন তাদের সমস্ত ইশতেহার দেখবেন, ইভেন আমি কমিউনিস্ট পার্টির ইশতেহারও দেখেছি, যেখানে উন্নয়নের কথা, পরিবর্তনের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, কর্মসংস্থানের কথা বা কোনো বিষয়ের কথা তারা বলেন, সেখানে কিভাবে করবেন তার কোনো মানে পরিকল্পনা নেই, তার কোনো পরিকল্পনা নেই। এখানে পরিকল্পনা নেই এই জন্য অর্থই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। আর কোন মন্ত্রী নেতা সে যখন কোনো নির্বাচনে দাঁড়াচ্ছেন তিনি তার আগে জানেন না যে এখানে এই উন্নয়ন করার জন্য কি ধরনের অর্থ তার প্রয়োজন, তিনি এটা করতে হবে, এটা করা হবে এরকম বলে মানুষের কাছে আসেন। আমরা বলছি যে অর্থ এখানে উন্নয়নের বাধা, অর্থ এখানে মানুষের জীবনের যা ইচ্ছা পূরণের সুখী হওয়ার পেছনে বাধা, অর্থ এখানে অপরাধের জন্য দায়ী, অর্থ এখানে উঁচু নিচু জাত পাত ধর্ম মানে যত কিছু অপরাধ অসামঞ্জস্য সব কিছুর জন্য দায়ী। তাই এই অর্থকেই হাঁটানো হয়েছে। এবারে অর্থ হাঁটিয়ে কি করব? যেটা আপনাকে আমরা বললাম যে মানুষের স্বভাব বুঝে তার ইচ্ছে মতো কাজ, ইচ্ছে মতো ভোগ, এই আলোচনাটা আপনারা যা করেছেন, যে ব্যবস্থাটা আপনারা যেটা চাইছেন সেটা কমিউনিজমের মতনই বা মার্ক্সবাদের মতোই। আপনি বললেন আমার আর একটা কোথায়, তাহলে আর একটা কোথায় কখন বললেন যে পদ্ধতি ওরা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করতে চাইবে, আমরা নির্বাচনের পদ্ধতি শান্তিপূর্ণ উপায়ে প্রতিষ্ঠা করতে, এই তো সব কথা। যারা পারলো না শান্তিপূর্ণ উপায়ে তারা, আপনি বলছেন বা আমি বলছি, হয়তো অনেক কিছু ছুটি দিচ্ছি আর ভালো লোক আসেনি। আবার আমাদের ব্যবস্থায় কোনো ভালো লোককে লাগবে না। আপনি আমাদের লোক সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই আর কারো কমপ্লেন নেই। আমরা সিস্টেমে মানুষ ভাববে থাকে এই যে ভালো আইনটা পাল্টাতে হবে, সবাই সমান করে, এটা যে আমি আর আপনি ভাবছি আমরা দুজনে ভালো লোক, আর যারা ভাবতে পারছে না তারা খারাপ লোক, আমরা এটা মনে করি না। আমরা মনে করি যে যার যা ক্যাপাবিলিটি, যার যা যোগ্যতা, যার যার
যেমন যেমন চেতনার মান, সে তেমন করেই ভাবতে পারবে। না, আমি খারাপ লোক বলছি কোন জায়গায়, আমি বলছি যে জেনে শুনে বুঝে এইভাবেই মানুষকে মানে একটা ব্যবস্থার মধ্যে আটকে রাখছে নিজেরা, হ্যাঁ, এইখানটাই টু দা তাদের পয়েন্ট, খারাপ বলছি আমি, যে টু জানে দা না পয়েন্ট, গরিব মানুষ। টু দা পয়েন্ট, এইখানটাই আপনারা এইখানেই ভুল করে ফেলছেন স্যার, যে মানুষ জেনে শুনে ভুল করছে, অন্যজনকে শোষণ করছে, অন্যজনকে ঠকাচ্ছে, অন্যজনের হুম। উপরে অপরাধ করছে। হুম। না, জেনে শুনে করছে না। বা আধার কার্ডটা যে এই যে চালু করছে এরকম একটা ব্যাপার, আমি একটা উদাহরণ, এর পেছনে তো একটা এটা কি দর্শন কাজ এটা কি করছে। ইচ্ছা করে করছে না, ধরুন এর পেছনে তো একটা বাইরের দর্শন থেকে- কাজ করছে, এর পেছনে তো একটা ক্ষমতার প্রলোভন কাজ করছে, এর পেছনে এই তো সব। ক্ষমতাটা কি ভালো ক্ষমতা, ভালোর দিকে যাওয়ার ক্ষমতা না খারাপের দিকে যাওয়ার ক্ষমতা? আমি সে কথায় পরে আসবো। আগে তো বলুন যে আমাদের দেশে যারা যে কারণেই আমরা বলছি যে অপরাধ করছে, অন্যায় করছে, সে যে কোনো জাতি ধর্ম বা যাই হোক না কেন, বা আমাদের বাইরের কোনো দেশের মানুষ এখানে ঢুকে পড়ছে, তারা এখানকার নাগরিক নয় কিন্তু এই দেশের সম্পদ বা কোনো সুযোগ সুবিধা ভোগ করছে, তাদেরকে চিহ্নিত করতে চাইছেন কেন? যে আমরা নিজেরাই আমাদের মতো করে আহ, ভালো ব্যবস্থা করতে পারিনি। আমরা আপনাকে বলে রাখি এই সুযোগে যে আমাদের যেহেতু পারিনি কিসের জন্য পারিনি, মানে কিছু লোক আছে যারা ভাবে তাদের নিজেকে সুখ স্বাচ্ছন্দ্যকে না 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 না, এখানে জ্ঞানেরই অভাব, আর কিছু না। না কোনো মানুষ এরকম ভাবতে পারে না। আর কিছু না, এখানে শুধু জ্ঞানের অভাব। শুধু হ্যাঁ, কি সেটাই করলে, তো বলছি। হ্যাঁ, সেটা তার ইচ্ছা নয় তো। আজ থেকে ধরুন 50 বছর আগে, 40 বছর আগে, 20 বছর আগে আপনার আমার সঙ্গে এরকম ফোনে কথা বলার কোনো ব্যবস্থাই ছিল না। হুম। তাহলে আপনি কি বলবেন ওরা করেনি? তখন এই টেকনোলজি বা এই সুযোগ মানুষের মানে এটা আবিষ্কারই হয়নি। এই কথাই একমত যে জ্ঞান, হ্যাঁ। ভালো জ্ঞান সেই হ্যাঁ, জ্ঞানের অভাবে যা করলে এই সকলের ধরনের ভালো হয়, ঘটনা। যা করলে সকলের ভালো হয় সেই জ্ঞান নেই, ছিল না। আর যদি সে জ্ঞানের অভাব হয়, তাহলে তো সব মানুষ নিজের ভালো বুঝি, নিজের ভালোটা কি করে হয়, অন্যজনকে ঠকিয়ে হলেও শোষণ করে হলেও তাই করে। এই তো। তবে যে ব্যবস্থাটার কথা বললেন না, এই ধরনের ব্যবস্থা, অর্থাৎ এইটাকে শোষণমূলক ব্যবস্থা বলে, যেটা আপনি মানবেন কিনা সে আপনার ব্যাপার। এই ব্যবস্থা যতদিন থাকবে তাতে কিছু লোক খারাপ কাজ করবে আর কিছু লোক ভালো থাকবে। হ্যাঁ, একদম ঠিক এই কথা, ভালো মানবো না খারাপ কেন? থাকবে, তার জন্য সংবিধান, তার জন্য আইন কানুন, তার জন্য বিচার ব্যবস্থা, তার তো বিচার ব্যবস্থাই থাকছে না। হ্যাঁ, এটা আপনি আমি একটা মানছি। ব্যবস্থা দেখুন সেখানে যাতে সব মানুষ ভালো থাকে, কিন্তু এই যে ব্যবস্থাটা আছে সেখানে তো ভালো খারাপ বিচার করার জন্য তো বিচার ব্যবস্থা রয়েছে, না ঠিক, বিচার ঠিক। ব্যবস্থা থাকছে না। আমরা 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 অ্যাকশনকে দেখেই বলছি যে এই লোকটা খারাপ কাজ করেছে, মানে ওই লোকটা খারাপ। আমরা এই অ্যাকশনের পেছনে আমরা মানে তার কি বিচারে সংবিধানে খারাপ হ্যাঁ, হ্যাঁ। ভালো মন্দ ওখানে নির্দিষ্ট করে দেওয়া আছে, এই কাজটা ভালো এই কাজটা খারাপ, ওই তো বলছি। সংবিধানে যখন নির্দিষ্ট করে দেওয়া আছে। ঠিক কথা। হ্যাঁ। যখন আমরা এটা জানি না যে ওই লোকটা ওই খারাপ কাজটা করছে কেন, তখন সেই কারণটাকে নির্মূল করার জন্য কোনো আমাদের কাছে জ্ঞান নেই। তখন আমাদের বাধ্য হয়ে ওই রকম কাজ যারা করবে তাদেরকে শাস্তি দেওয়ার বিধান রাখছি। একজন লোক চুরি করছে, কেন চুরি করতে সে বাধ্য হচ্ছে? চুরি করলে ধরা পড়লে তার জেল হবে, তার শাস্তি হবে, এরকম বিচার ব্যবস্থা রাখা হচ্ছে। কিন্তু চুরি করার জন্য সমস্ত কারণ কিন্তু বর্তমান যে চুরি করবেন। সেটা এবারে ব্যবস্থাটাই। হ্যাঁ, মূলত আমরা যেখানে পয়েন্ট করছি সেটা আপনারা বলছেন ঠিকই, ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ ব্যবস্থা, সেটা বলছেন ত্রুটিপূর্ণ এই ব্যবস্থা। জন্য ব্যবস্থা ঠিক করে দিলে কোনো মানুষ কোনো অপরাধ করবে না। তার মানে যে খারাপ কাজ করছে সে ব্যবস্থার অপরিণত ব্যবস্থা বলেই, অপূর্ণ ব্যবস্থা বলেই করছে। এই তো, তার মানে দোষী কে? আসলে ব্যবস্থা ঠিক নেই, সেই কারণেই হচ্ছে, মানে দোষ তার। হ্যাঁ, এই জন্য এই অ্যাঙ্গেল দিয়ে আমরা বলছি কোনো মানুষ দোষী নয়, অপরাধী নয়, মানে এখানে সেই অর্থে খারাপ নয়। এইটা আমাদের মূল যে সিদ্ধান্ত আমরা পৌঁছেছি জীবন সম্পর্কে, মানুষ সম্পর্কে, সেই জন্য এই কথাগুলো বলা। আচ্ছা,
স্যার। স্যার একটু হ্যাঁ স্যার। একটু বলি, অনেকক্ষণ কথা বললাম। একটা ঠিক। জায়গায় ভালো আছি, একটা জায়গায় গিয়ে আমরা অনেক কষ্ট হয়েছি যে হ্যাঁ হ্যাঁ উম, এই ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ। হ্যাঁ। এইবার আমাদের সেটা সম্পূর্ণ বা ত্রুটি মুক্ত করতে হবে। এইবার যারা আপনার যে লাইনটা, সেই লাইনটা পরিষ্কারই হয়েছে যে নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়েই সেটা সম্পন্ন করতে হবে। হ্যাঁ। আর আপনারা আমাদের যে মাঝে মাঝে এখানে আলোচনা হয়, আমি মাধববাবুকেও বলেছি 13 তারিখে আমরা একটা বসছি গান্ধী কলোনি, সেটা হচ্ছে মাধববাবুর বাড়ির সাথেই। আচ্ছা। মাধববাবু ইচ্ছা করলে আসতে পারে। ওখানে আমরা বসছি। হ্যাঁ, আমি বলেছি আমি যাব, আমাকে টাইমটা বলে দেবেন। মাধববাবুকে বলেছি বাড়ির কাছে, যদি মনে করেন উনি আসতে পারে সন্ধ্যা 6টার সময় 13 তারিখ। আর উনি আমাদের আলোচনা হবে, উনি ওনারটাও বলতে পারবে। আমরাও এরকম একটা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছি যে যা ত্রুটিপূর্ণ যে সমস্ত এই কাজকর্ম হলো বা ব্যবস্থাটা রয়েছে, ঠিক। সেটাকে কি করে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। ঠিক আছে। ভালো উদ্যোগ। এটা আপনাদের মতো অনেক লোক আছে আমাদের এখানে, তারা বসে আমাদের সাথে, যে তারাও এইটুকু মনে করে যে এই ভোটের মধ্যে দিয়েই সব ঠিকঠাক করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর আর আরো আবার আছে না, ভোট যদি হয় তাহলে কি এতদিনে কিছু হলো না, এই বিতর্ক আছে। আমরা তাও বলছি হ্যাঁ। ভালো এই বসতে বসতে ভালো কোনো পথ পাওয়া যায় কিনা, শান্তিপূর্ণ কোনো পথ পাওয়া যায় কিনা, বা কম অশান্তি হয়েও যদি কাজটা করা যায় তার জন্য চিন্তা করা। হ্যাঁ, প্রচেষ্টা আপনাদের খুব ভালো আছে, আমরাও এরকম করছি। আরো প্রতিদিনই কথা হয়, যদি আপনি মনে করেন আবার করবেন, আজকে একটু কাজকর্ম করবো তো। ঠিক আছে। আপনার ওই হ্যাঁ, আপনার ওই আমাদের যে ক্রোম ব্রাউজারটাকে আপডেট করার ওটা কি করেছেন? আমরা পরবর্তী সময়ে আপনাকে লাইভে পেতে পারি? হ্যাঁ, এইটা আমি কি করে হচ্ছে না, আমি দেখি ছেলেকে একবার বলি। হ্যাঁ, ছেলেকে বাইরে আছে। আর একটা হচ্ছে নালে পরে বুধবার দিন যদি আপনারা আসেন বা সামনাসামনি কি করে লিঙ্ক করা যায় ওটা আমাকে দেখে নেবো তখন, বুধবার 13 তারিখ। হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। ওকে স্যার, ওকে। খুব ভালো লাগলো সত্যি। আমরা জানি বহু মানুষ আছেন, আমরা যে কথাগুলো বলছি সেরকম করে ভাবতে চান, মানে কিছু করতে চান, যা আমরা যন্ত্রণায় ভোগ করছি সেই যন্ত্রণার বাইরে আমরা বেরিয়ে আসতে চাই, সবাই অতিষ্ঠ। কিন্তু ওয়েটটা আমাদের সঙ্গে যদি সহমত হন তাহলে আমাদের সঙ্গে আপনাদের মাস হবে, আর আপনাদেরটা যদি আমাদের জেনে বুঝে মনে হয় যে আমাদের থেকে অনেক বেটার ঠিকঠাক আছে, বা আপনার থেকে কিছু নেওয়া, আমার থেকে কিছু নেওয়া, সব মিলিয়ে একটা সুন্দর ব্যবস্থা চাই মানুষের জন্য। একদম ঠিক ঠিক। ওকে স্যার, তাহলে এখন রাখি। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ।